আসসালামু আলাইকুম, সুপ্রিয় উপস্থিতি। আজকে আহ, একটা গুরুত্বপূর্ণ রাত, অবশ্যই লাইলাতুল বরাত, যেটা অবশ্য আহ, এটা নিয়ে আমরা ইবাদত করব। এই জন্য আসলে সময় নষ্ট না করে আরেকটা ইবাদত, সেটা হচ্ছে জ্ঞান অর্জন, তাই না? জ্ঞান অর্জন করা ইবাদত, কারণ এই জ্ঞান দিয়ে যখন আমরা মানুষের সেবা করব, তখন এই সেবার বিনিময়ে যে সওয়াব পাবো, সেটা অবশ্যই আমাদের জন্য পাথেয় হবে। তো আজকের যে টপিকটা আর কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। তার আগে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি ডাক্তার মোহাম্মদ আবু শিহাব, এন্ডোক্রাইনোলজিস্ট ফ্রম শহীদ জাওহর রহমান মেডিকেল কলেজ হসপিটাল, বগুড়া, এবং কনসালটেন্ট, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, বগুড়া। আজকে আহ, আমরা গাইডলাইন সম্বন্ধে কথা বলবো। গাইডলাইনের বাইরে হয়তো আহ, যখন কোশ্চেন আসবে তখন ডিসকাস করব। তো আমরা জানি যে ডায়াবেটিস ম্যানেজ করতে হলে কিছু গাইডলাইন ফলো করতে হয়। বিশেষ করে একটা স্ট্যান্ডার্ড থাকবে, যেটা সবার জন্য প্রযোজ্য হবে। এই আলোকে গাইডলাইন গুলো করা হয়। তো সবচেয়ে বহুল, সারা বিশ্বে সবচেয়ে বহুল ভাবে যে গাইডলাইনটা ফলো করা হয়, সেটা হচ্ছে আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন। আহ এই গাইডলাইনটা এডিএ গাইডলাইন বলি আমরা। এবং সর্বশেষ লেটেস্ট গাইডলাইন, যেটা 2025-এর, সে আলোকে আমরা কথা বলবো। তো যদি আমরা বলি যে আজকে আমার টপিকটা হচ্ছে গাইডলাইন একটা অংশ, যেটা ম্যানেজমেন্ট, প্রিভেনশন এন্ড ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিক কমপ্লিকেশন। আমরা ভালো করেই জানি যে ডায়াবেটিস হচ্ছে এমন একটা ডিজিজ, যে ডিজিজ কমপ্লিকেশন, ইভেন ডায়াগনোসিসের আগে কমপ্লিকেশন শুরু হয়ে যায়। অর্থাৎ কমপ্লিকেশনকে আর্লি ডায়াগনোসিস এবং treat করাটা খুবই জরুরি। এবং ডায়াবেটিস এর কমপ্লিকেশন মানে হচ্ছে, একটা স্যার আমাদেরকে যখন ডায়াবেটিস পড়াইছিল এমবিবিএস লেভেলে, তখন মজা করে বলতেছিল যে যে ডায়াবেটিস এর কমপ্লিকেশনের ম্যানেজ করা শিখবে, তার পুরো মেডিসিনে তাকে জানতে হবে। কেন জানতে হবে? কারণ ডায়াবেটিস এত কমপ্লিকেশন, কোনো সিস্টেমকে বাদ রাখে না। যখন সব সিস্টেমকে ইনভলভ করে ফেলে, সব সিস্টেমের, সব ডিজিজের ম্যানেজমেন্টটাই করা হয়ে যায়। তো এমনই একটা অবস্থা আর কি। ডায়াবেটিসকে যদি আমরা একটা গাছের সঙ্গে তুলনা করি, সে গাছ যখন ধীরে ধীরে বড় হবে, তখন তার যেমন শাখা প্রশাখা গজাবে, তেমনি এক একটা কমপ্লিকেশন তৈরি হতে থাকবে। তো সেই কমপ্লিকেশন গুলো আসবেই, হয়তো আর্লি অর লেট। টাইপ টুর ক্ষেত্রে কিছুটা প্রিভেনশন করা যায়, কিন্তু টাইপ ওয়ান এর ক্ষেত্রে, কিন্তু টাইপ টুর ক্ষেত্রে যেটা আমরা দেখি যে 50% পেশেন্ট আমরা জানি যে কমপ্লিকেশন শুরুই হয়ে যায় ডায়াগনোসিসের আগে। কাজে তাদের প্রিভেনশনটা খুব কঠিন। তারপরেও আমরা চেষ্টা করব যেন একটা হেলদি লাইফ লিড করানো যায় ডায়াবেটিস পেশেন্টদেরকে। তার জন্য আমাদের আর্লি ডিটেকশন এন্ড ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন খুবই গুরুত্বপূর্ণ। কমপ্লিকেশন ম্যানেজ করতে হলে অবশ্য ডিটেলস অনেক কিছুই বলতে হয়। ওই যে বললাম, পুরো আহ, আসলে মেডিসিনই বলতে হয়, কিন্তু অত সময় নেই। আজকে ক্লাস আমরা শুধুমাত্র যেগুলো একদম টু দা পয়েন্ট কিছু আলোচনা করব। এর বাহিরে যারা জানতে চাও, কোশ্চেন করবে। ক্লাস শেষে আমরা সবাই সে বিষয়গুলো নিয়ে ডিটেলস জানার চেষ্টা করব, যে যার যেটা আগ্রহ থাকবে। কোশ্চেনের জন্য ওপেন ফোরাম থাকবে। তার আগে আমি আমার ব্রিফ প্রেজেন্টেশনটা করে নেই। তো প্রেজেন্টেশনটা আমাদের, যেহেতু গাইডলাইন বলাই আছে, গাইডলাইন অনুযায়ী, যে গাইডলাইনের কথাগুলোই আমার প্রেজেন্টেশনে আছে, এর বাইরে কোনো কথা নাই। সো এডিয়া গাইডলাইনের যে স্লাইড গুলো, সেটা আমরা দেখবো। ডায়াগনোসিস এন্ড ক্লাসিফিকেশন আমাদের একটা ক্লাসের পার্ট, তাই না? সেখানে কিন্তু যে ডায়াগনোসিস যে যত আর্লি হবে, তার জন্য তত কমপ্লিকেশন কম হবে, তাই না? এটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য স্ক্রিনিং করতে হবে, ডায়াগনোসিস জানতে হবে। যদি ডায়াগনোসিস মিস করে যাওয়া হয়, তাহলে কিন্তু কমপ্লিকেশন তৈরি হবে।
কাজেই এটাও ভালো করে জানতে হবে এই বিষয়গুলো। আমরা সিকোয়েন্সিয়ালি যাব, কারণ হচ্ছে স্লাইড লাইনে কোথায় কি আছে সে অনুযায়ী সাজানো আছে স্লাইড গুলো। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে ডায়াবেটিসটাকে আর্লি ডায়াগনোসিস করতে হবে টু প্রিভেন্ট দ্য কমপ্লিকেশন। এটা একটা কথা, যত আর্লি ডায়াগনোসিস করতে পারবো ডায়াবেটিসকে, তত তাড়াতাড়ি আমরা কমপ্লিকেশন ম্যানেজমেন্ট করতে শুরু করতে পারবো। কোমরবিডিটিস আসলে কমপ্লিকেশনের মধ্যেও ধরে। তাহলে কোমরবিডিটিস গুলো আমাদের কিছুটা ধারণা রাখতে হবে, আজকে সেটা নিয়ে আলোচনা করব আমরা। তাহলে প্রতিটা পেশেন্ট আমাদের যখন কাছে যখন আসবে তখন ডিটেল তার হিস্ট্রি এক্সামিনেশন নিতে হবে, কারণ স্ক্রিনিং এর জন্য তার কমপ্লিকেশন গুলো অ্যারাইজ করছে কিনা তার জন্য যে স্ক্রিনিংটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের কমপ্লিকেশন, আমরা এখানে পরে আসবো। আমাদের যে মেইন কমপ্লিকেশন, আমরা জানি যে ডায়াবেটিস কমপ্লিকেশন যদি আমরা ব্রড হেডিংস এ ভাগ করি তাহলে অ্যাকুট কমপ্লিকেশন এবং ক্রনিক কমপ্লিকেশন। অ্যাকুট কমপ্লিকেশনের মধ্যে কি কি আছে? হাইপোগ্লাইসেমিয়া এন্ড হাইপারগ্লাইসেমিয়া। তাহলে হাইপোগ্লাইসেমিয়ার ম্যানেজমেন্ট আমরা একটু ব্রিফ করব। হাইপারগ্লাইসেমিয়া খুবই সামান্য, তারপরে আমাদের ক্রনিক কমপ্লিকেশনে চলে যাব আমরা। তাহলে হাইপোগ্লাইসেমিয়া আমরা কখন বলি? যদি ব্লাড সুগার লেভেল <3/9 হয় তখন আমরা হাইপোগ্লাইসেমিয়া বলে থাকি, ডকুমেন্টেড হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়াকে যদি আমরা ক্লাসিফাই করি তাহলে লেভেল 1 হাইপোগ্লাইসেমিয়া যেটা <3/9 থেকে 3 পর্যন্ত, লেভেল 2 যেটা <3, এবং সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া এটা আসলে কোনো লেভেলের সাথে সম্পর্ক নাই। সেটা হতে পারে 3/9-এও কারো এরকম যদি হয় যে তার নিজের মেডিকেশন সে নিজে নিতে পারতেছে না, অর্থাৎ কি করণে সে করতে পারবে না, তখন সেটাকে আমরা বলবো যে সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া, অর্থাৎ মেন্টাল এন্ড ফিজিক্যালি সে আনফিট হয়ে যাচ্ছে, যে কারণে সে নিজের ট্রিটমেন্ট সে নিজে নিতে পারবে না। তাহলে যদি আমরা বলি যে পেশেন্ট যদি কনসাস হয় এবং সে যদি নিজের মেডিকেশন নিতে পারে তাহলে আমরা কি ম্যানেজ করি? এক্ষেত্রে আমরা 15 গ্রাম গ্লুকোজ অরালি গ্লুকোজ ড্রিঙ্ক বলে থাকি, সেটা আমরা 3 চামচ চিনি বা গ্লুকোজ গ্লাস পানিতে গুলায় খেতে বলতে বলি আমরা, এটা ফার্স্ট অ্যাক্টিং কার্বোহাইড্রেট বলে থাকি। তাহলে এটা দেওয়ার পরেও যদি পেশেন্টের সিমটম ইমপ্রুভ না করে বা দেখা গেল যে 3/9-এর উপরে না যায়, তাহলে আপনার 15 মিনিট পর রিপিট করতে বলা হচ্ছে। আর যদি পেশেন্ট আনকনসিয়াস হয় তখন আমরা সেটা 25% যেটা ব্লাড সুগার বা ডেক্সট্রোজ সেটা দেব, অথবা গ্লুকাগন দেব। আর পেশেন্ট যখন মুখে খেতে পারবে তখন আমরা এই ফার্স্ট একটি কার্বোহাইড্রেট দেওয়ার পরে রিপিট করব, যদি আবার কম থাকে। তারপরেও যদি পেশেন্টের কম থাকে তখন তখন আমরা তাকে রিপিট করার পরে ফলোড বাই অবশ্যই তাকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট ডায়েট দিতে হবে। এটা অনেকেই করে না, শুধু ফার্স্ট অ্যাক্টিং কার্বোহাইড্রেট দিতে থাকলে অনেক সময় কারেকশন হয় না। হাইপারগ্লাইসেমিক যেটা অ্যাকুট কমপ্লিকেশনের মধ্যে যদি বলি হাইপারগ্লাইসেমিয়া, হাইপারগ্লাইসেমিয়ার মধ্যে ডিকে হতে পারে অথবা এইচএইচএস হতে পারে। ইউজুয়ালি টাইপ 2 ক্ষেত্রে এইচএইচএস নেই প্রেজেন্ট করে বেশি, হাইপারগ্লাইসেমিক হাইপারঅক্সিজেন স্টেট। সেক্ষেত্রে এইচ 7.3-এর উপরে থাকবে এবং বাইকার্বনেট কিন্তু 18-এর উপরে থাকবে।
এবং কিটোন বডি থাকবে না, মানে 2+ অথবা এর বেশি থাকবে না। সেক্ষেত্রে আমরা কিভাবে মেইনলি ফ্লুইড ম্যানেজ করলে এক্ষেত্রে কিন্তু ম্যানেজ হয়ে যায়। কিন্তু ডিকে এর ক্ষেত্রে কিন্তু আমাদের ইনসুলিন দিতে হবে। ডিকে ডায়াগনোসিস করার ক্ষেত্রে ব্লাড গ্লুকোজ হয়তো খুব বেশি থাকবে না, কিন্তু তার কিটোন বডি ইউরিনে চলে আসবে এবং পিএইচ মেটাবলিক অ্যাসিডোসিস থাকবে, অর্থাৎ পিএইচ লেস দেন 7.3 থাকবে, বা ইউরিনে কিটোন বডি 2+ থাকবে। তাহলে যদি ল্যাবে আমরা ডায়াগনোসিস কনফার্ম না করতে পারি, আহ কিছুটা ধারণা নিতে পারি যে আমাদের এইচএইচএস না ডিকে। যদি দেখা গেল সে হঠাৎ করে ডেভেলপ করছে, সকালে ইনসুলিন নেয়নি, বিকেলে তার ডিকে ডেভেলপ করে যায়, এইচএইচএস ধীরে ধীরে ডেভেলপ করে। এবং এইচএইচএস যেহেতু অনেক বেশি হাইপারগ্লাইসেমিয়া থাকে, কগনিটিভ চেঞ্জটা বেশি হয়। এবং টিপিক্যাল সিমটম গুলো থাকবে দুটাতেই: পলিউরিয়া, পলিউরিক ফ্লুইড লস, ডিহাইড্রেশন, অ্যাবডোমিনাল পেইন থাকে ডিকেতে, কুসমাল রেসপিরেশন থাকে, যেটা দেখে আমরা সাসপেক্ট করবো। এবং অথবা কনফার্মেশন আগে অনেক সময় ইনসুলিন শুরু করতে হয়। আর ল্যাব ডায়াগনোসিস এর ক্ষেত্রে আমাদের যেটা এবিজি বা ইলেক্ট্রোলাইট দেখাতে হয়, পটাশিয়াম ম্যানেজ করতে হলে তা ইলেক্ট্রোলাইট অবশ্যই করতে হবে। অ্যাকুট কমপ্লিকেশন নিয়ে যদি পরবর্তীতে কোশ্চেন থাকে আমরা আলোচনা করব। ক্রনিক কমপ্লিকেশন অনেক, অসংখ্য কমপ্লিকেশন। তার মধ্যে মেজর কমপ্লিকেশন গুলো যদি আমরা বলি, ওবেসিটি কে কমপ্লিকেশন বলবো না কোমরবিডিটি বলবো? কোমরবিডিটি অবশ্যই, সেটা নিয়ে আমরা একটু ব্রিফ করবো, যেহেতু দেখলাম যে অন্য দুটো টপিকসে আসলে আহ এগুলো নাই, কোমরবিডিটি গুলোও নাই, কাজে সেগুলো নিয়ে আমরা একটু ব্রিফ করব। তাহলে আমরা যদি বলি যে মেজর কমপ্লিকেশন যেগুলো, যেগুলো আমাদের মেজর কনসার্ন, তার মধ্যে অন্যতম হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ বা করোনারি ডিজিজ। তাহলে সেটা প্রিভেনশন কিভাবে করব আমরা এবং ম্যানেজ কিভাবে করবো, একটু ব্রিফ ধারণা নিয়ে নিই। প্রথম কথা হচ্ছে গ্লাইসেমিক ম্যানেজমেন্ট। যে কোনো কমপ্লিকেশনের ফার্স্ট কথাই হচ্ছে তার হাইপারগ্লাইসেমিয়াকে কন্ট্রোল করতে হবে। যদি এ ধরনের কমপ্লিকেশন থাকে, তার ক্ষেত্রে আমরা কিন্তু স্ট্রিক্ট গ্লাইসেমিক কন্ট্রোলে চলে যাই। স্ট্রিক্ট গ্লাইসেমিক কন্ট্রোল বলতে আমরা বুঝি যে লেস দেন এইচবিএমসি লেস দেন 7, অ্যাটলিস্ট লেস দেন 7, উইদাউট কজিং হাইপোগ্লাইসেমিয়া, রিস্ক অফ হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া রিস্ক না থাকলে আমরা লেস দেন 7 রাখবো। কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর ম্যানেজমেন্টের ক্ষেত্রে ব্লাড প্রেশার খুব গুরুত্বপূর্ণ, এবং লিপিড ম্যানেজমেন্ট। তাহলে যদি ব্লাড প্রেশার দিয়ে শুরু করি, হাইপারটেনশন আমরা কখন বলি? এখানে বলা হচ্ছে যে হাইপারটেনশন ইজ ডিফাইন্ড অ্যাজ সিস্টোলিক ব্লাড প্রেশার মোর দেন 130, এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মোর দেন 80, যদি টু অর মোর মেজারমেন্ট, অথবা দুইটা অথবা দুইয়ের বেশি অকেশনে যদি মেজার করা হয়। আর সিঙ্গেল সেটিংসে যদি আমরা মোর দেন 180 বাই 110 মিলিমিটার মার্কারি যদি পেয়ে থাকি, তাহলে সেটাকে কনফার্ম সেটিং এ কনফার্ম হাইপারটেনশন বলবো, এবং সেটা ট্রিট শুরু করতে হবে। এবং ম্যানেজমেন্ট গোলের ক্ষেত্রে বলা আছে যে লেস দেন, ওভারঅল সবার জন্য আর কি, লেস দেন 130 বাই 80
মিলিমিটার অফ মার্কারি রাখতে হবে। যদিও প্রেগন্যান্সিতে বলা হচ্ছে যে এটা যেহেতু ফ্লাকচুয়েট করে ব্লাড প্রেশার, সেক্ষেত্রে 140 পর্যন্ত সিস্টোলিক, নিচে 90 পর্যন্ত আমরা অ্যালাউ করব। ডায়াস্টোলিক 60 টু 90, সিস্টোলিক 90 টু 140। তাহলে ব্লাড প্রেশার ম্যানেজমেন্টের ক্ষেত্রে কতগুলো গুরুত্বপূর্ণ ইস্যু আছে। আহ তা হচ্ছে যে প্রেগন্যান্সি একটা ইস্যু, তাই না? প্রেগন্যান্সির ক্ষেত্রে কিন্তু প্রেগন্যান্সি বা যেসব নন প্রেগনেন্ট কিন্তু প্ল্যানিং ফর প্রেগন্যান্সি বা প্রেগন্যান্সি ট্রাই করতেছে, এটা আমাদের প্রায় ভুল হয়ে থাকে। এই জন্য আমি কথা বললাম শুরুতে যে এই ধরনের চাইল্ড বিয়ারিং এজ ফিমেল যারা ট্রাইং ফর প্রেগন্যান্সি, তাদের ক্ষেত্রে কিন্তু এসি ইনহিবিটর বা এআরবি কন্ট্রাইন্ডিকেটেড। কাজেই এটা এবং বিশেষ করে ফিটাল বিভিন্ন ধরনের কনজেনিটাল ম্যালফরমেশন করতে পারে। তাদের ক্ষেত্রে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা দিয়ে রাখতে হবে। যদি হাইপারটেনশন থাকে, ডায়াবেটিস থাকে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার সেফ, বা আলফা ব্লকার, এগুলো আমরা দিয়ে থাকি, আমরা জানি। বিটা ব্লকারের মধ্যে কিছু আছে, ল্যাবিটেলল, সেগুলো দেওয়া যেতে পারে। তাহলে যদি ওভারঅল সবার জন্য বলে থাকি, বাকি নন প্রেগনেন্ট এবং যারা প্ল্যানিং করতেছে না প্রেগনেন্সির জন্য, তাদের জন্য যদি বলে থাকি, তাদের ফার্স্ট যদি 130-র উপরে কিন্তু 150-র নিচে থাকে, তাদের জন্য একটা এসি ইনহিবিটর বিআরবি আমরা শুরু করতে পারি। যদি অ্যালবুমিনুরিয়া থাকে তাহলে এসি ইনহিবিটর বিআরবি দিতেই হবে। তাতে যদি কন্ট্রোল না হয় তখন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বা ডায়োটিক্স, আমরা পটাশিয়াম চ্যানেল ব্লকার বা দিলে, যখন ডায়োটিক্স এর মধ্যে যেমন ইনডোপামাইড বা এই ধরনের ডায়োটিক্স বেশি ইউজ করা হয়। আর নতুন কিছু ড্রাগ আসছে যেগুলো আমরা পরে আলোচনা করব। তাহলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গুলো আমরা ইউজুয়ালি ওল্ডার এজে প্রিফার করে থাকি, কারণ সেখানে এগুলো আর্টারি লেভেলে কাজ করে আমরা জানি, এবং সেখানে হাইপারটেনশনের মূল কারণ হচ্ছে পেরিফেরাল আর্টারি গুলো অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে যায়। আর ইয়াং এজের ক্ষেত্রে বলা আছে এসি ইনহিবিটর বা এআরবি টা প্রেফারেবল। তাহলে আমরা শুরুতে এসি ইনহিবিটর বা এআরবি ইয়াং পেশেন্টদের দেব, তারপরে যদি কন্ট্রোল না হয় তখন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বা ডায়োটিক্স দেব। আর শুরুতে যদি ব্লাড প্রেশার অনেক বেশি থাকে 150/90, তখন কিন্তু একটা এজেন্ট না, ডুয়েল এজেন্ট দিয়ে শুরু করতে বলা হচ্ছে। সেক্ষেত্রে এসি ইনহিবিটর অথবা এআরবি দুটো আবার একসঙ্গে দেওয়া যাবে না, সাথে হয় ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বা ডায়োটিক্স। এখানে একটা জিনিস লক্ষণীয়, এখানে কিন্তু বিটা ব্লকার কিন্তু গাইডলাইনে রাখা হয়নি। তাহলে এগুলো দিয়েও যদি কন্ট্রোলে না হয় তখন হয়তো আমরা আলফা ব্লকার বিটা ব্লকার অ্যাড করব। শুরুতে কিন্তু আমাদের এসি ইনহিবিটর বা এআরবি এবং দেন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, দেন ডায়োটিক্স, এভাবে সিকোয়েন্সিয়ালি রাখা হচ্ছে গাইডলাইনে। কারণ হচ্ছে আমরা তো জানি যে বিটা ব্লকার কিন্তু আমাদের একটা ঝামেলা করে ডায়াবেটিস এর পেশেন্টদের ক্ষেত্রে, আমরা একটু অ্যাভয়েড করি, হাইপোগ্লাইসেমিক রিস্ক বাড়ায়। দেন আরেকটা হচ্ছে হাইপোগ্লাইসেমিক আর্ন অ্যাওয়ারনেস করে। হাইপোগ্লাইসেমিক আর্ন অ্যাওয়ারনেস খুবই ঝামেলার, বিশেষ করে যারা অটোনমিক নিউরোপ্যাথি ডেভেলপ করে যায় তাদের জন্য হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়, তারা টেরই পায় না। হাইপার টেনশন প্রিভেনশনের জন্য লাইফস্টাইল মডিফিকেশনের ক্ষেত্রে যেটা আমাদের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ম্যানেজমেন্টের ড্যাশ থেরাপি, যেটা আমরা বলি। সেখানে লো সোডিয়াম হাই পটাশিয়াম, পটাশিয়াম রিচ ফুড যেগুলো, সেগুলো আমরা বলি। অ্যালকোহল বা স্মোকিং, এগুলো সিজেশন এন্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি সবার জন্য গুরুত্বপূর্ণ। এসি ইনহিবিটর বা এআরবি কখন দেওয়া যাবে না, সেটা হয়তো আমাদের নেফ্রোপ্যাথি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আরেকটু বলতে হবে, কোন সময় আমাদের বন্ধ করতে হবে। এবং নন স্টেরয়েডাল এমআরআই যেটা, সেটা হয়তো সিকেডির মধ্যে আলোচনা আছে, ওখানে আমরা ডিটেলস করবো। লিপিড ম্যানেজমেন্ট, লিপিড আরেকটা, আমরা যদি বলে থাকি যে এমন একটা ম্যানেজমেন্ট যেটা ম্যানেজ করতে পারলে আরো অনেকগুলো কমপ্লিকেশনকে প্রিভেন্ট করা যায়, এরকম কতগুলো যদি ফ্যাক্টরকে আমরা বলে থাকি, তার মধ্যে একটা হচ্ছে লিপিড প্রোফাইল, তাই না? লিপিড প্রোফাইলকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে সেটা
করোনারি আর্টারি ডিজিজ বা সেরিব্রোভাস্কুলার ডিজিজ, পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ, এই সব কিছুকে আমরা প্রিভেন্ট করতে পারবো। কাজেই প্রথমে লিপিড ফাইল দেখতে হবে। পেশেন্ট টাইপ 2 ডায়াবেটিস এর ক্ষেত্রে শুরুতেই আমাদের এট দ্য টাইম অফ ডায়াগনোসিস আমাদের লিপিড ফাইলটা দেখতে হবে। টাইপ 1 এর ক্ষেত্রে হয়তো বা রিস্ক ফ্যাক্টর থাকলে আমরা দেখবো, দেন ইয়ারলি দেখবো। ইয়ারলি আমাদের লিপিড প্রোফাইলটা দেখতে হবে। টার্গেটেড আমাদের ট্রাইগ্লিসারাইড লেভেল আমাদের 150 নিচে রাখার চেষ্টা করতে হবে, এবং এইচডিএল লেভেল 40-র বেশি ইন কেস অফ মেল অ্যান্ড ফিমেলদের ক্ষেত্রে 50-র বেশি রাখতে হবে। নয়েজটাকে একটু কন্ট্রোল করতে পারবে? থ্যাংক ইউ। তাহলে আমাদের লিপিড লোয়ারিং এজেন্ট অনেক সময় দেখা যাচ্ছে যে পাচ্ছে পাচ্ছে, আচ্ছা লিপিড লোয়ারিং এজেন্ট গুলো কি আমাদের জন্য বেনিফিশিয়াল? বেনিফিশিয়াল এফেক্ট আছে, আবার কতগুলো ক্ষেত্রে সাইড এফেক্ট তো আছে যেগুলো মায়োপ্যাথি করতে পারে। বা তখন কাজে আমাদের কোন ক্ষেত্রে দিতে হবে? যাদের 40 to 50 এজ, 40 to 75 এজ, মডারেট, তাদের ক্ষেত্রে যদি অ্যাথোসফিয়ারিক কার্ডিওভাস্কুলার ডিজিজ না থাকে, আমরা মডারেট ইন্টেন্সিটি স্ট্যাটিন থেরাপি দিতে পারি। অর্থাৎ এজ কিন্তু এজের পরে যে আমরা স্ট্যাটিন থেরাপি দিতে পারি। আর যদি 40-র নিচে হয়, 20 to 39, সেক্ষেত্রে যদি অ্যাডিশনাল রিস্ক ফ্যাক্টর থাকে তখন আমরা দেব স্ট্যাটিন থেরাপি। আর 40 to 75 ইয়ার্স এর ক্ষেত্রে যদি কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর থাকে, তাহলে সেক্ষেত্রে মডারেট হাই ইন্টেন্সিটি স্ট্যাটিন থেরাপি দিতে বলা হচ্ছে। আর যদি আহ, একাধিক রিস্ক ফ্যাক্টর থাকে সেক্ষেত্রে আরো কিছু যেমন ইজিটিমাইব বা PCSK9 ইনহিবিটর যোগ করতে বলা হচ্ছে। তাহলে আমাদের এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড, এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। ট্রাইগ্লিসারাইড কারো কারো ক্ষেত্রে অনেক বেশি থাকে, সেটা এখন বলতেছি একটু পরে। যেমন প্যানক্রিয়াটাইটিস করতে পারে, 500-র বেশি থাকলে তখন আমাদের শুধুমাত্র ট্রাইগ্লিসারাইড যদি বেশি নিয়ে আসে কখন আমরা ম্যানেজ করব। আচ্ছা, হাই ইন্টেন্সিটি বলতে আমরা বুঝি যে 40 to 80 মিলিগ্রাম অ্যাটোভাস্টিন বা রোসুভাস্টিন 20 to 40 মিলিগ্রাম দেওয়া লাগতে পারে। মডারেট ইন্টেন্সিটির ক্ষেত্রে অ্যাটোভাস্টিন 20 to 20 বা রোসুভাস্টিন 5 to 10 দেবো। আর যদি শুধুমাত্র ট্রাইগ্লিসারাইড 500 বেশি থাকে, সেটা কিন্তু রিসোর প্যানক্রিয়াটাইটিস। এক্ষেত্রে আমাদের টিজি লোয়ারিং কিছু এজেন্ট আছে, সেগুলো দেওয়া লাগতে পারে। ট্রাইগ্লিসারাইড শুধুমাত্র যদি বেশি থাকে সেক্ষেত্রে শুধু ডায়াবেটিসের কারণেও হতে পারে, যে আমাদের বিশেষ করে যে যারা ভাত খায়, বলা হচ্ছে যে কার্বোহাইড্রেট বেশি খেলে ট্রাইগ্লিসারাইড বাড়ে। আচ্ছা, তার সাথে আরো কিছু ফ্যাক্টর খুঁজতে হবে, যেমন তার যদিও সব ডায়াবেটিস পেশেন্টেরই থাইরয়েড স্ক্রিনিং করতে হবে, যদি ট্রাইগ্লিসারাইড বেশি থাকতে অবশ্যই করতে হবে। নেফ্রোটিক সিনড্রোম আছে কিনা, হাইপোথাইরয়েডিজম আছে কিনা, বা লিভার বা কিডনি ডিজিজ আছে কিনা, এগুলো স্ক্রিনিং করে ফেলতে হবে তখন। অ্যান্টি প্লেটলেট এজেন্ট আমরা দেবো অবশ্যই, যদি তাদের বয়স 75, আহ, আহ, যদি তার বয়স 60-র উপরে যায়, তাহলে, অথবা যদি পেশেন্টের রিস্ক ফ্যাক্টর থাকে। বয়স, সরি, 65 এর অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট যদি 65 ইয়ার্স এর বেশি হয় বয়স, সেক্ষেত্রে আমরা স্ট্যাটিন থেরাপি দিতে, অ্যাসপিরিন থেরাপি দিতে পারি। অ্যাসপিরিনে যদি তার কোনো অ্যালার্জি বা আমরা জানি যে পেপটিক আলসার করতে পারে, সেক্ষেত্রে আমরা ক্লোপিডোগ্রেল দেবো। আর যদি পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ থাকে, রিভারক্সেবান আমরা খুব সুন্দর একটা ড্রাগ, যেটা হয়তো আমরা ওভারলুক করে যাই। এটা হচ্ছে পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ, ইভেন যাদের এসএলই বা যাদের প্রোকোয়াগুলেশন, যে প্রোকোয়াগুলেন্ট ফ্যাক্টর থাকে, যে যে কোনো সময় ব্লাড কোয়াগুলেশন হতে পারে, এরকম যেসব ডিজিজে হয় রিস্ক ফ্যাক্টর থাকে, সব ডিজিজের ক্ষেত্রে আমরা কিন্তু প্রিভেন্টিভ হিসেবে রিভারক্সেবান দিয়ে থাকি।
তাহলে রিস্ক ফ্যাক্টর গুলো এখানে অবশ্য দেওয়া আছে, যেটা আমরা জানি অবশ্য: কার্ডিয়াক অ্যাসিডের ভাস্কুলার ডিজিজ, কারোটিড ব্রুইড, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক বা স্ট্রোক, কর্নিকেশন বা ইসিজি অ্যাবনর্মালিটি যদি থাকে, তাহলে শুরু করতে হবে উইদাউট ডিলে। আর অনেক সময় অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট কিন্তু হার্ট ফেলিওর নিয়ে আসে। আবার করোনারি আর্টারি ডিজিজের ক্ষেত্রে অনেক সময় অ্যাসিম্পটোমেটিক থাকে। এগুলো ডায়াগনোসিস করতে হলে আমাদের বায়োমার্কার অনেক সময় প্রয়োজন হয়, কারণ আমরা জানি যে অটোনমিক নিউরোপ্যাথি ডেভেলপ করলে অনেক সময় সিমটম থাকে না, পেইন থাকে না, বা হার্ট ফেলিওরের সিমটমও থাকে না। ফেলিওরের ক্ষেত্রে সেক্ষেত্রে এনপি বিএনপি দেখবো আমরা। আর করোনারি ডিজিজের ক্ষেত্রে ট্রোপোনিন দেখতে হয়। একটা গুরুত্বপূর্ণ স্ক্রিনিং ইন্ডেক্স হচ্ছে যে অ্যাঙ্কেল ব্রাকিয়াল ইন্ডেক্স। এটা দেখে কিন্তু আমরা পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ সম্পর্কে ধারণা পেতে পারি। অনেক পেশেন্টই আসছে পা ব্যথা করে, লোয়ার লিম্ব। পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ ডায়াগনোসিস করার জন্য কিন্তু আমাদের শুধুমাত্র অ্যাঙ্কেল ব্রাকিয়াল ইন্ডেক্স দেখে আমরা ধারণা নিতে পারি। তারপর কালার ড্রপলার স্টাডি করতে পারবো। আচ্ছা, ডায়াবেটিসের ম্যানেজমেন্টের মধ্যেই কিন্তু অনেক কথা চলে আসে, যেগুলো আসলে এইসব কার্ডিওভাস্কুলার ডিজিজ ম্যানেজমেন্ট এর ক্ষেত্রেও লাগে একই কথাই। অর্থাৎ আমরা জানি যে গাইডলাইনের ফার্স্ট স্টেপ অফ ম্যানেজমেন্ট কি? লাইফস্টাইল ম্যানেজমেন্ট। তারপরে সেকেন্ড স্টেপ অফ ম্যানেজমেন্ট কি? যাদের অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ রিস্ক ফ্যাক্টর আছে, অথবা কোনো রেনাল রিস্ক ফ্যাক্টর আছে, ক্রনিক কিডনি ডিজিজের জন্য যে রিস্ক ফ্যাক্টর গুলো, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট স্টেপ অফ ম্যানেজমেন্ট থাকবে জিএলপি-1 রিসেপ্টর অ্যাগনিস্ট অথবা SGLT2 ইনহিবিটর কনসিডার করতে বলা হচ্ছে। তাহলে এই দুটো ড্রাগের এক্সট্রা কিছু বেনিফিশিয়াল ইফেক্ট আছে আমরা জানি, যেটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ প্রিভেন্ট করতে পারে এবং নেফ্রোপ্যাথি প্রিভেন্ট করতে পারে। কাজেই যাদের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো, এইসব রিস্ক ফ্যাক্টর থাকবে তাদের ক্ষেত্রে, যেমন ফিনান্সিয়াল প্রবলেম যদি না থাকে, যদি টলারেবিলিটি নিয়ে কোনো কোশ্চেন না থাকে, কন্ট্রাইন্ডিকেশন যদি না থাকে, তাহলে আমরা এই ড্রাগ গুলো অ্যাড করে দেব। একটু আগে যেটা বললাম যে যদি পেশেন্টের এসি ইনহিবিটর বা এআরবি দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের বেনিফিশিয়াল ইফেক্ট পাবে, কার্ডিওভাস্কুলার বেনিফিট আছে। হার্ট ফেলিওরের ক্ষেত্রে যে ডায়াবেটিস দেওয়া হয়, সেখানে এসি ইনহিবিটর, এআরবি, এমআরএস, এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, বিটা ব্লকার, এসব হার্ট ফেলিওর যদি থাকে আমরা অ্যাড করব। ডায়াবেটিস এর ক্ষেত্রে যদি তার পেশেন্টের সিকেডি সহ থাকে, তখন নন স্টেরয়েডাল যেটা এমআরএ অ্যাড করে দেব। এমআরএ এখন একটাই মার্কেটে অ্যাভেলেবল, সেটা হচ্ছে ফিনেরেনন। তাহলে যেটা বলছিলাম যে যদি এস ইনহিবিটর, এআরবি, বিটা ব্লকার, যদি হাইপারটেনশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে বিটা ব্লকার তখনই রাখা হচ্ছে যদি পেশেন্টের হার্ট ফেলিওরের রিস্ক থাকে বা হার্ট ফেলিওর থাকে, তখন আমরা বিটা ব্লকার অ্যাড করব। আর সিকেডির ক্ষেত্রে যদি পটাশিয়াম নিয়ে ঝামেলা না থাকে, তাহলে আমাদের ফিনাইরেনন আমরা যেটা বললাম সেটা অ্যাড করবো, যেটা এমআরএ, নন স্টেরয়েডাল এমআরএ। তাহলে হার্ট ফেলিওর, সিকেডি বা অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ যদি তাদের থাকে, সেক্ষেত্রে আমাদের গাইডলাইনের প্রথম কথাই বলা আছে যে তার জিএলপি রিসেপ্টর অ্যাগনিস্ট অথবা জিএলপি-1 এন্ড জিআইপি কম্বাইন্ড থেরাপি, যেটা সেটা আরো বেশি প্রিফারেবল। মার্কেটে যেমন টিরজেপেটাইড যেটা আমরা বলি, টিরজেপেটাইড কিন্তু বোথ জিএলপি-1 এবং জিআইপি, সেটা প্রিফারেবল এবং ওয়েট রিডিউসিং ক্যাপাবিলিটি আছে, কাজেই এক্সট্রা বেনিফিট।
সিকেডি স্ক্রিনিং এর ক্ষেত্রে টাইপ 2 ডায়াবেটিস এর ক্ষেত্রে যেটা অ্যাট দ্য টাইম অফ ডায়াগনোসিস আমরা সিকেডি স্ক্রিনিং করে নেব। অন স্পট ম্যাকোঅ্যালবুমিন আছে কিনা ইউরিনে দেখতে পারি আমরা। আর টাইপ 1 এর ক্ষেত্রে 5 বছর পর থেকে আমাদের ইয়ারলি স্ক্রিনিং করতে হবে। মাইক্রোঅ্যালবুমিনুরিয়া অথবা ম্যাক্রোঅ্যালবুমিনুরিয়া দুই ক্ষেত্রেই বলা হচ্ছে যে এসি ইনহিবিটর বা এআরবি প্রেফারেবল। যদি ব্লাড প্রেশার কম থাকে তাহলে এসি ইনহিবিটর দিই আমরা, যদি ব্লাড প্রেশার মানে নর্মাল আর কি, আর যদি বেশি থাকে তাহলে এআরবিটা, যেহেতু এআরবিটা বেশি পটেন্ট। SGLT2 ইনহিবিটর আমরা জানি যে এটা কি করে, প্রোটিনুরিয়া কমাতে পারে। এটা কিভাবে কাজ করে, সোডিয়াম চ্যানেলকে ব্লক করে দেয়, যে কারণে সোডিয়াম বের হয়ে যায় ডিস্টাল কনভার্টিবল থেকে, আহ, অথবা এখান থেকে সোডিয়াম এবং গ্লুকোজ একসাথে বের হয়ে যায়। গ্লুকোজ বের হয়ে যায় বলে কিন্তু ডায়াবেটিস কমে যায় এবং ওয়েট কমে যায়, ওজন কমে যায়, ক্যালোরি লস হয়। সোডিয়াম বের হয়ে যায় বলে প্রেশার কমে যায় এবং ফিল্ট্রেশন প্রেশার ধরে রাখে, ব্রোনার ফিল্ট্রেশন প্রেশার, যে কারণে আমাদের প্রোটিনুরিয়া, যেটা প্রোটিনুরিয়ার যে একটা মেকানিজম সেটাও কমে যায়। প্রোটিনুরিয়া আমরা জানি যে একটা নেগেটিভিটি, এই নেগেটিভিটিটা লস হয় আস্তে আস্তে। এই নেগেটিভিটিটা ধরে থাকলে প্রোটিন গুলো, প্রোটিন নেগেটিভ নেগেটিভকে শোষণ করে দূরে রাখে। তো সেই প্রোটিন ইউরিয়াটা প্রিভেন্ট করতে পারে। তাহলে SGLT2 ইনহিবিটর কখন দেব না, যদি মাত্র ইজিএফআর যদি 20-এর নিচে চলে আসে তখন এটা দেওয়া যাবে না। ইজিএফআর 20-এর আগ পর্যন্ত আমরা দিতে পারবো। আর জিএলপি-1 রিসেপ্টর অ্যাগনিস্ট যেটা আমরা বললাম সেটা কিন্তু সিকেডিতে ওরকম কোনো বাউন্ডেশন নাই যে জিএফআর এত নিচে গেলে বন্ধ করতে হবে। এটা আমরা লাস্ট স্টেজ পর্যন্ত দিতে পারি, হাইপোগ্লাইসেমিয়াও করে না। আমরা জানি যে GLP-1 বা জিআইপি এর কাজ করে কি, গ্লুকোজ ডিপেন্ডেন্ট ম্যানেজ, অর্থাৎ যখন আমরা খাবার খাবো তখনই কাজ করে, এখানে ইউজুয়ালি হাইপোগ্লাইসেমিয়া করে না। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা যেটা আমি এর আগে বললাম যে এসি ইনহিবিটর বিআরবি আমাদের সিকেটে দিলাম। আগে বলতো যে বেজ লাইন, আগের অনেক আগের একটা গাইডলাইন ছিল, বেজ লাইন সাম ক্রিয়েটিনিন যদি 1.7 এর বেশি হয় তাহলে বলা হতো যে এসি ইনহিবিটর বিআরবি অ্যাড না করতে। এখন বলা হয় যে বেজলাইন সাম ক্রিয়েটিনিন যাই হোক না কেন, এসি ইনহিবিটর যেহেতু বেনিফিশিয়াল আমাদের অ্যাড করতে হবে। তারপরে আমাদের ফলো আপে দেখতে হবে সাম ক্রিয়েটিনিন বেজলাইন থেকে বাড়ে কিনা। যদি খুব বেশি সিগনিফিকেন্ট না বাড়ে, যেমন লেস দেন 30% যদি রাইজও করে, তাও আমরা কন্টিনিউ করব। তাহলে 2 সপ্তাহ পরে আমরা একটা ফলো আপ করবো। ফলো আপ করার পরে যদি দেখি যে সাম ক্রিয়েটিনিন ইমপ্রুভ করে, ইউজুয়ালি ইমপ্রুভ করে, যদি স্ট্যাম্পেটিন বাড়ে এবং সেটা যদি 30%-এর বেশি না বাড়ে তাহলে কিন্তু আমরা কন্টিনিউ করবো এসি ইনহিবিটর বা এআরবি। এর পাশাপাশি আমাদের যে প্রোটিন রেস্ট্রিকশন, আমরা সবাই খালি প্রোটিন রেস্ট্রিকশন দিয়ে থাকি, একদম রেস্ট্রিকশন কিন্তু বলা হচ্ছে না। প্রোটিন ইনটেক 0.8 গ্রাম/কেজি বডি ওয়েট দেওয়া হচ্ছে যাদের নন ডায়ালিসিস পেশেন্ট, আর যাদের ডায়ালিসিস পেশেন্ট তাদের ক্ষেত্রে 1 থেকে 1.2 গ্রাম/কেজি পার ডে প্রোটিন দিতে হবে। কাজে প্রোটিন এরিয়া থাকলে যে প্রোটিন একদম রেস্ট্রিক্ট করে দিতে হবে, এটাও কিন্তু একটা আমাদের মিসম্যানেজমেন্ট। আর এটাকে যেটা বলে যে নন স্টেরয়েডাল এমআরআই, যেটা মিনারেল কর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, অর্থাৎ আমরা জানি যে অ্যালডোস্টেরন একটা মিনারেল কর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট এবং এটা অনেক সাইড এফেক্ট আছে। হার্ট ফেলিউরে দেওয়া হয়। কিন্তু নন স্টেরয়েডাল এমআরআই যখন আসছে একটা মার্কেটে, যদিও মার্কেটের দাম অনেক বেশি, নন স্টেরয়েডাল এমআরআইটা বেনিফিশিয়াল ইফেক্ট দেখা যাচ্ছে, যে ইভেন সিকিউরিটি পেশেন্টের, যেহেতু সিকিউরিটি পেশেন্টেরও এটা দিয়ে আমরা দেওয়া যায় এবং ইজিএফআর ইমপ্রুভ করে। তাহলে ফিনেরন আমরা সেটা অ্যাড করতে পারি। প্রথমে লাইফস্টাইল মডিফিকেশন, সিগারেট ম্যানেজমেন্টের ক্ষেত্রেও হেলদি ইটিং, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, স্মোকিং, ওয়েট ম্যানেজমেন্ট, দেন SGLT2 ইনহিবিটর যদি আমরা ইজিএফআর 20-এর বেশি থাকে। মেটফর্মিন কখন বন্ধ করব আমরা, ইজিএফআর 30-র নিচে চলে গেলে মেটফর্মিন বন্ধ করবো। আর যদি
45 এর নিচে চলে আসে তাহলে ও 1 গ্রামের বেশি দেব না। তাহলে ইজিএফআর 45 এর নিচে আসলে 1 গ্রামের বেশি দেব না বা ডোজ বাড়াবো না। আর যদি 30 এর নিচে চলে আসে তখন বন্ধ করে দেব। তাহলে এসি ইনহিবিটর বা এআরবি যেটা আর এস ইনহিবিটর সেটা আমাদের হাইপারটেনশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে একই সাথে হাইপারটেনশন ম্যানেজ হবে এবং অ্যালবুমিনুরিয়া দুটোই আমাদের সিকেডি প্রোগ্রেশনকে অ্যালবুমিনুরিয়া এবং হাইপারটেনশন দুটো ম্যানেজ করতে পারলে সিকেডি প্রোগ্রেশন কমে যাবে। স্পাইরোলেকটোন আমরা রেজিস্ট্যান্ট হাইপারটেনশনে দিয়ে থাকি, তাই না? লাস্ট যখন বলা হচ্ছে যে কন্ট্রোল হচ্ছে না কোনো কিছুতেই, তখন স্টেরয়েডাল মেরোকর্টিক রিসেপ্টর অ্যান্টাগনিস্ট দিতে হয়। কিন্তু এগুলো অনেক সাইড এফেক্ট, এই জন্য আমরা শুরুতে দেই না। রেজিস্ট্যান্ট হাইপারটেনশনের কিন্তু একটা অন্যতম কাজ হচ্ছে কনস সিনড্রোম, যেটা আমরা প্রায় পেয়ে থাকি কিন্তু ওভারলুক করে যাই। একটা ইলেক্ট্রোলাইট করে দেখা যাচ্ছে যে পেশেন্টের এআরবি এসিমিটার পাচ্ছে তারপরও পটাশিয়াম কম, তখনই আমাদের মাথায় একটা স্ট্রাইক করবে যেটা পটাশিয়াম কম মানে তার হাইপার অ্যালডোস্টেরনিজম আছে। হাইপার অ্যালডোস্টেরনিজম মানে হয় তার ফ্যামিলি হাইপার অ্যালডোস্টেরনিজম অথবা কনস সিনড্রোম। তাহলে সেক্ষেত্রে আমাদের একটা মেলোকর্ড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট লাগবে, নাহলে কন্ট্রোল হতে চায় না হাইপারটেনশন। তাহলে ডায়াবেটিক কিডনি ডিজিজ এবং নন ডায়াবেটিক কিডনি ডিজিজ কিভাবে বুঝবো যে যার প্রোটিনুরিয়া হচ্ছে বা সিকেডি দিকে যাচ্ছে, ক্রিয়েটিনিন বাড়তেছে, কিন্তু ডায়াবেটিক কিডনি ডিজিজ মেবি নট? কখন চিন্তা করবো? যদি টাইপ 1 হয় less than 5 years, প্রোটিনে যদি ইউরিনারি সেডিমেন্ট থাকে, ব্লাড গ্লুকোজ খুব ভালো ম্যানেজ করা হচ্ছে, তারপরে ক্রিয়েটিনিন বাড়তেছে, অথবা র্যাপিডলি ডিক্লাইন ইজিএফআর, র্যাপিডলি ইনক্রিজিং ইউরিন অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও যদি হয়, এবং তার অন্য কোনো কমপ্লিকেশন যেমন রেটিনোপ্যাথি নাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের বুঝতে হবে যে কেন তার এরকম হচ্ছে। বায়োপসি করা লাগতে পারে, রেনাল বায়োপসি, অবশ্যই নেফ্রোলজিস্টের কাছে পাঠাতে হবে। এগুলো আমরা ইনভেস্টিগেশন, ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে দেখবো। ইনভেস্টিগেশনের মধ্যে ইলেক্ট্রোলাইট, আয়রন প্রোফাইল, আমরা জানি যে সিকিডি পেশেন্টের কি সমস্যা হয়, হিমোগ্লোবিনও কমে যায়, অ্যানিমিয়া ডেভেলপ করে, তখন তাকে এরিথ্রোপয়েটিন দিতে হয়। মেটাবলিক বোন ডিজিজ সিলিকেটি পেশেন্টের ক্ষেত্রে অস্টিওপোরোসিস ডেভেলপ করে যায়, এবং এক্ষেত্রে একটু ম্যানেজমেন্ট স্টাইলটা ভিন্ন, প্যারাথাইরয়েড হরমোন বেড়ে যায়, তাই না? তাহলে অ্যালবুমিন, মাইক্রো অ্যালবুমিনুরিয়া এটা আমাদের যখন স্ক্রিনিং এ চলে আসবে তখন কিন্তু খুবই গুরুত্ব সহকারে এটাকে কন্ট্রোল করতে হবে, কারণ কিডনি সবাই কনসার্ন। এবং শুরুতে যদি আমরা ব্লাড গ্লুকোজ ম্যানেজ করতে পারি, ইভেন আমি দেখছি ক্রিয়েটিনিন 2, 2.5, 3 নিয়ে আসা পেশেন্টকেও কিন্তু ক্রিয়েটিনিন নর্মালাইজ করে দেওয়া যায়। কিছুই না, এটা নেফ্রোলজিস্টের কাজ না, এটা যে ডায়াবেটোলজি ডায়াবেটিস ম্যানেজ করতে পারবে সেই পারবে। তাহলে তার ব্লাড গ্লুকোজটাকে আগে অ্যাড্রেস করে সুন্দর করে ম্যানেজ করতে হবে, কোন টাইমে হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে সেটা ধরতে হবে, ব্লাড প্রেশারটাকে ওয়েল ম্যানেজ করতে হবে, এসিনাইট্রাইল অ্যাড করতে হবে, তার স্মোকিং সিজেশন আমরা অ্যাডভাইস করব, ওয়েট রিডাকশন খুব ইম্পর্টেন্ট। এবং যেটা বললাম যে প্রোটিন, কখনো কখনো আমাদের সল্ট ইনটেক রেস্ট্রিকশন করতে হয়, কখনো কখনো প্রোটিন। এবং SGLT2 ইনহিবিটর বা GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট অথবা এমআরএস যদি লাগে, মনোলকট রিসেপ্টর অ্যান্টাগনিস্ট আমাদের অ্যাড করতে হবে যদি ইজিএফআর বাড়ায় এগুলো ড্রাগ। রেটিনোপ্যাথি আরেকটা মেজর ইস্যু, কমপ্লিকেশন। তাহলে রেটিনোপ্যাথি আমাদের স্ক্রিনিং করতে হবে। টাইপ 1 এর ক্ষেত্রে 5 বছর পর থেকে ইয়ারলি, টাইপ 2 ক্ষেত্রে শুরুতে আমাদের স্ক্রিনিং করতে হবে, যদি নর্মাল থাকে তাহলে ইয়ারলি করতে হবে। ফান্ডোস্কোপি চেম্বারে করে করতে পারি, আমরাই করি, আমি নিজেও করি। ফান্ডোস্কোপ একটা রাখলে করা যায়। সেখানে যদি পলিফারেটিভ রেটিনোপ্যাথি ডেভেলপ করে যায়, আমি জানি যে
সেক্ষেত্রে আমাদের লেজার থেরাপি বা অ্যান্টি-ভিজিএফ, যেটা ইন্ট্রাভাস্কুলার গ্রোথ ফ্যাক্টর, ইন্টারভেনাস ইনজেকশন দেওয়া হয়। পেশেন্টকে ওই পার্টিকুলার সেন্টারে রেফার করা খুব জরুরি। আদার কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা, যেমন ম্যাকুলার এডিমা, সেগুলো দেখতে হবে। অনেক সময় কর্টিকোস্টেরয়েড ইনজেকশন দিতে হয় ম্যাকুলার এডিমাতে। তাহলে ব্লাইন্ডনেস যেন না হয় সেজন্য আমাদের কনসার্ন থাকতে হবে, এবং পেশেন্টকে রুটিনলি অপথ্যালমোলজিস্টের কাছেও আমি বলি যে চেক আপ করাই নিতে। যদি আমাদের কাছে মিস যায়, তাদের মিসিং ফাইন্ডিংস অনেক সময় মিস যায় না আরকি। বিশেষ করে যদি চোখে কমপ্লেইন হয়। আরেকটা সমস্যা, হাইপারগ্লাইসেমিয়াতে কিন্তু ক্যাটারাক্ট ও ডেভেলপ করে যায়। অনেক সময় দেখা গেল বয়সের আগে ক্যাটারাক্ট হয়ে যায়। আবার একটা সমস্যা হচ্ছে, যখন পেশেন্টের রেটিনোপ্যাথি হয় তখন কিন্তু পেশেন্টের ব্লাড গ্লুকোজ যত বেশি কন্ট্রোল হয়, তখন রেটিনোপ্যাথি বা এগুলো আরো বেশি অ্যাগ্রেসিভলি প্রোগ্রেস করে। খুবই ঝামেলা। যখন তখন কিন্তু ধীরে ধীরে ব্লাড সুগার কমাতে হয়। যে পেশেন্টের রেটিনোপ্যাথি আছে তার ব্লাড সুগার দ্রুত কমানো যাবে না। দ্রুত কমালে আরো বেশি সমস্যা বেড়ে যায়। হঠাৎ করে বললো যে গতকাল পর্যন্ত ভালো দেখতাম চোখে, আজকে ইনসুলিন নেওয়ার পর থেকে আজ থেকে চোখে খারাপ দেখতেছি। নিউরোপ্যাথি আরেকটা বড় সমস্যা, এবং এটা ম্যানেজ করাও খুবই ডিফিকাল্ট। সবাই অ্যাডভান্স স্টেজে চলে আসে। এখন সেন্সেশন লস হয়ে যায় যখন, তখন কিন্তু খুব বেশি রিকভার করে না। যাদের টিংলিং নামে, যেগুলো আমরা পজিটিভ সিমটম বলি, পজিটিভ সিমটম থাকলে কিন্তু ম্যানেজ করা সহজ। নেগেটিভ সিমটম চলে গেলে, লস যখন হয়ে যায় সেন্সেশন, তখন কিন্তু সো ডিফিকাল্ট ম্যানেজ করা। পেশেন্টরা বলে আমার পায়ের সেন্সেশন ফিরিয়ে দেন। মানে তারা পুড়ে গেলেও টের পায় না, কেটে গেলেও টের পায় না আর কি। তাহলে আমাদের 10 গ্রাম মনোফিলামেন্ট টেস্ট করতে হবে, অথবা ফর্ক যেটা। তো ভাইব্রেশন সেন্স বা পেন সেন্সেশন, সেগুলো আমরা কিন্তু রুটিন এক্সামিনেশনে দেখবো, বা পেশেন্টের কমপ্লেন থাকলে সেগুলো আমরা গুরুত্ব সহকারে শুনবো। আর অটোনমিক নিউরোপ্যাথির কোনো সমস্যা হচ্ছে কিনা সেগুলো আমাদের স্ক্রিনিং এ দেখতে হবে। তাহলে ডিজিনেস অর্থাৎ হাইপারটেনশন, এবং রেস্টিং ট্যাকিকার্ডিয়া, এই পা হাত পা ড্রাই থাকে, ফেটে যায়, এই জিনিসগুলো কিন্তু কমপ্লেন করে রোগীরা। তাহলে নিউরোপ্যাথি ট্রিটমেন্টের ক্ষেত্রে যখন বলবো যে এটা নিউরোপ্যাথি, ইউজুয়ালি ডায়াবেটিস কিন্তু আবার যেমন মনোনিউরোপ্যাথি ডেভেলপ, পলিনিউরোপ্যাথি হতে পারে, মনোনিউরোপ্যাথি কখনো কখনো একটা পার্টিকুলার নার্ভকে ইনভলভ করতে পারে, সেটা হতেও পারে আনকন্ট্রোল ডায়াবেটিস এক্সেপশনাল। তাহলে যেটাই হোক না কেন, ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। প্রথম কথা হচ্ছে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, ওয়েট কন্ট্রোল করতে হবে, ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে, লিপিড ম্যানেজ করতে হবে। তারপরে আমরা পেরিফেরাল, অনেক সময় মেটফরমিন পেলেও কিন্তু নিউরোপ্যাথি ডেভেলপ করে যায়। আমরা জানি যে মেটফরমিন বি 12 ডেফিসিয়েন্সি করতে পারে, এই জন্য বি 12 দিতে হয়। এছাড়া যে সিমটম রিলিভ করার জন্য গাবাপেন্টিন, এসএসআরআই, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, এসএনআরআই যেটা সোডিয়াম চ্যানেল ব্লকার, এসব আমরা দিয়ে থাকি। তারপরেও যদি নিউরোপ্যাথিক পেন কন্ট্রোল না হয়, তখন অপওয়েড ইউজ করা যায়, অ্যানালজেসিক। একটা কমপ্লিকেশন হচ্ছে ফুড কেয়ার, অর্থাৎ রেগুলার যদি ফুড কেয়ার না নেয়, তাহলে দেখা গেল ফুড একটা আলসার হয়ে গেল এবং সেখান থেকে ফুড কাটা লাগে। কমন সমস্যা আমাদের ফুড আলসারেশন, ফুড গ্যাংগ্রিন, পেশেন্টের যে ফুড, এবং এই পেশেন্ট গুলো আসলে নিজেদের খারাপ লাগে। এমন অবস্থায় আসে কিছু করার থাকে না। তাহলে করার থাকে সেই সময় যদি আমাদের আগে থেকে পেশেন্টকে সব কি করতে হবে, এডুকেশনের জন্য তো ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্ট এডুকেশন। তাহলে ম্যানেজমেন্টের 1 নম্বর স্টেপে হচ্ছে মোটিভেশন এন্ড এডুকেশন। কোনো বিকল্প নাই, পেশেন্টকে বোঝাতে হবে যে আপনার পায়ের ছোট্ট একটা, সামনে একটা ফুসকুড়ি বা ছোট্ট একটা ঘা কিন্তু পাকার কারণ হতে পারে। ওই ছোট অবস্থাতেই গুরুত্ব দিতে হবে। ছোট অবস্থায় গুরুত্ব না দিয়ে যখন বড় হয়ে যায়, অনেক বেশি এক্সপান্ড করে যায়, তখন কিন্তু সেই ইনফেকশন গুলোকে কন্ট্রোল নিয়ে আসা অনেক কঠিন হয়ে যায়।
তাহলে পেইন, বার্নিং, নামনেস বা লেগমেটিক প্রোডিগেশন এই জিনিসগুলো প্রিফ্রাক্টাইল ডিজিজ এর কোনো লক্ষণ আছে কিনা সেগুলো খেয়াল করতে হবে। তার স্মোকিং যদি করে সে স্মোকিং সিজেশন করতে হবে। তাহলে ফুড স্পেশালিস্ট কিছু কিছু জায়গায় ফুড ক্লিনিক আছে সেখানে কিন্তু পেশেন্ট এডুকেশন সহ যে ফুডের কেয়ার গুলো সেগুলো নেওয়া হয় সেখানেও ফুড তাকে পেশেন্টকে আমরা পাঠাতে পারি। তাহলে পেশেন্টের ফুড কেয়ার সম্পর্কে আমরা তো জানি যে পেশেন্ট রেগুলার মিরর এক্সামিন করবে, তার পাটা ভালো করে ধুয়ে নিয়ে প্রতি রাত্রে ঘুমানোর আগে এক্সামিন করে পায়ে ভ্যাসলিন লাগায়, কারণ ড্রাই থেকে ক্র্যাক হয়, ক্র্যাক থেকে ইনফেকশন গুলো বেশি হয়। ভালোভাবে ধুয়ে পেশেন্ট পা মুছে তারপরে ঘুমাতে যাবে। যে ড্রাগ গুলোর কথা আমরা বললাম যেমন লিপিড লোয়ারিং এজেন্ট অথবা ব্লাড প্রেশার ম্যানেজমেন্টের ক্ষেত্রে অথবা প্লেটলেট অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রেস সেগুলো আমরা একই ক্ষেত্রে পেভার ভাস্কুলার ডিজিজ ইউজ করতে পারি, রিভারক্সাবান। এর পাশাপাশি যদি পেশেন্টের অ্যাডভান্স প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিছু নেগেটিভ প্রেশার ওন থেরাপি, যেটা আমরা বগুড়া ইউজ করছি এর আগে, খুবই ভালো কাজ করে। বা সেন্ট্রাল মেমব্রেন, বায়োজেনিক স্কিন সাবস্টিটিউট, আমাদের কাছে যখন আসে তখন আসলে ড্রাগের ব্যাক দিয়ে কন্ট্রোল করার অবস্থা থাকে না, তখন এই মেডিকেশন গুলো এগুলো মেজার গুলো লাগে। এবং অনেক সময় পিআরপি থেরাপি বা টপিক্যাল অক্সিজেন থেরাপি, ব্রেন অক্সিজেন সেগুলো দেওয়া হয়। রিস্ক ফ্যাক্টর যাদের থাকবে তাদের ক্ষেত্রে আমাদের তাহলে আবার আরো কিছু কমপ্লিকেশন ডেভেলপ করে যায়, যেমন ইরেকটাইল ডিসফাংশন খুব একটা ইস্যু যেটা নিয়ে পেশেন্ট আসেই। মানে অনেক কিছু নিয়ে কনসার্ন না পেশেন্ট, কিন্তু ছোট ছোট কিছু নিয়ে খুব বেশি কনসার্ন থাকে। হ্যাঁ, তার মধ্যে কতগুলো ইস্যু আছে আমি সেগুলো নিয়ে একটু আলোচনা করি। আমাদের হাতে সময় বেশি নাই, এই জন্য হয়তো সংক্ষেপে আলোচনা করব। তাহলে যদি আমরা বলি যে ইরেকটাইল ডিসফাংশন, মেন্টাল ইলনেস যেমন ডিপ্রেশন, ডায়াবেটিস হলে কি হয়, ডিপ্রেশনে চলে যায় পেশেন্ট, তখন তাকে কিন্তু সাইকোথেরাপি দিতে হবে। এবং কিছু কিছু অ্যান্টি ডিপ্রেসেন্ট বা অ্যান্টিসাইকোটিক এজেন্ট কিন্তু আবার ব্লাড গ্লুকোজ বাড়ায়। কিছু বিহেভিয়ারাল চেঞ্জ থাকে পেশেন্টের, বেশি বেশি খায়, তো সেগুলো ড্রাগের মাধ্যমে অনেক সময় ট্রিট করতে হয়। ওবেসিটির কথা বলছিলাম না? আচ্ছা, এই যদি বলি যে ন্যাশ, ম্যাশ, তখন তার নন অ্যালকোহলিক বলে না, ম্যাশ অর্থাৎ মেটাবলিক অ্যাসোসিয়েটেড স্টেটোটিক লিভার ডিজিজ, সেটা কিন্তু পেশেন্টদের খুব কনসার্ন। লিভারের ফ্যাটি লিভার, আল্ট্রাসোনোলজিস্ট লিখে দেয় ফ্যাটি লিভার। তাহলে ফ্যাটি লিভারের আলাদা কোনো ম্যানেজমেন্টের প্রয়োজন নাই। ডায়াবেটিস যদি সে ওবেসিটি এবং ডায়াবেটিসকে ম্যানেজ করতে পারে, বিশেষ করে ডায়াবেটিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা জানি যে জিএলপি ওয়ান রিসেপ্টর অ্যাগনিস্ট এবং জিএলপি ওয়ান এবং জিআইপি কম্বাইনেশন, যেটা টিরজেপেটাইড, এটাই কিন্তু ন্যাশের ক্ষেত্রে ইন্ডিকেটেড ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসেবে। এসজিএলটি টু ইনহিবিটর দেওয়া যেতে পারে। আর প্রথম ফার্স্ট লাইন হচ্ছে জিএলপি ওয়ান, দেন জিএলপি ওয়ান বা জিআইপি, অথবা ওয়েট কমাতে পারে এই ধরনের ড্রাগ। আর মেটফর্মিন, আমাদের যে ইনসুলিন রেজিস্ট্যান্স, এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তাহলে বায়োগ্লিটাজোন বা মেটফর্মিন সেক্ষেত্রে আমাদের হেল্প করবে।
তাহলে প্রিফার্ড জিএলপি রিসেপ্টর অ্যাগনিস্ট অথবা ডুয়েল জিএলপি এবং জিএলপি-1 দেন orally মধ্যে pioglitazone, SGLT2 inhibitor, metformin. These are the drug used in fatty liver disease. আর যদি লিভার ফাংশন টেস্ট বেড়ে যায় সেক্ষেত্রে আমরা ডিঅক্সিকলিক অ্যাসিড বা ডিঅক্সিকলিক অ্যাসিড অ্যাড করতে পারি। আচ্ছা, ছোট ছোট কিছু কমপ্লিকেশন যেটা বললাম যে একটা হচ্ছে যে ইরেকটাইল ডিসফাংশন, সেক্ষেত্রে আমরা কি করে থাকি? তো একই কথা যে ডায়াবেটিস কন্ট্রোল, ওয়েল কন্ট্রোল অফ ডায়াবেটিস মেলাইটাস, দেন যদি আহ সমস্যা বেশি হয়ে থাকে তাহলে আমাদের সিলডেনাফিল টার্ডানাফিল দিতে পারি, তবে এর সাথে কখনোই গ্লিসারিন, যেটা আমরা ট্রাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারিন যেটা গ্লিসারিন ট্রাইনাইট্রেট, এই ধরনের অর্থাৎ আহ, যে ড্রাগ গুলো গ্লিসারিন কন্টেনিং কোনো ড্রাগ, ট্রাইগ্লিসারাইড কন্টেনিং কোনো ড্রাগ অ্যাড করা যাবে না। অর্থাৎ সেটা কি এমআই হতে পারে পেশেন্টের, অথবা সিভিয়ার হাইপোটেনশন করতে পারে। এটা খেয়াল রাখতে হবে, যদি সে পেশেন্ট পেয়ে থাকে তাকে দেওয়া যাবে না। লো টেস্টোস্টেরন আনাদার কমপ্লিকেশন। তাহলে যদি লো টেস্টোস্টেরনের, আমরা জানি যে ইরেকটাইল ডিসফাংশনে অনেকে টেস্টোস্টেরন ইউজ করে থাকে, এটা কোনো ইন্ডিকেশনই নাই। তবে যাদের ক্ষেত্রে ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে লিবিডো কম, লিবিডোর ক্ষেত্রে একটা টেস্টোস্টেরনের ভূমিকা আছে। এবং পেশেন্টের যদি হাইপারগোনাডোপিক হাইপোগোনাডিজম হয় তার ক্ষেত্রে আমাদের টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপিতে যেতে হয়। আর ইরেকটাইল ডিসফাংশনের ক্ষেত্রে যেটা বললাম যে তার গ্লাইসেমিক কন্ট্রোল, আদার রিস্ক ফ্যাক্টর, যেমন তার হতে পারে যে ডিপ্রেশন বা সাইকোলজিক্যাল ফ্যাক্টর, সেগুলো কারেকশন করার পরেও যদি না হয় তখন আমাদের সিলিনিফিল, টার্ডানাফিল, ভার্ডানাফিল এগুলো করতে বলা হয়েছে। এবং অবশ্যই সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, যেমন রিসেন্ট পায়নাইট্রি যেন না পায় পেশেন্ট। ফিমেলদের ক্ষেত্রে কিছুটা লিবিডো কমে যায় অনেক সময় ডিপ্রেশনের কারণে। আচ্ছা, ফিমেলদের ক্ষেত্রে লিবিডো ক্ষেত্রে কিন্তু টেস্টোস্টেরন দায়ী। হ্যাঁ, এটা অনেকে জানে না যে ফিমেল লিবিডো কিন্তু টেস্টোস্টেরন ডিপেন্ডেন্ট। অর্থাৎ অ্যাড্রিনাল টেস্টোস্টেরন যদি কমে যায় সেক্ষেত্রে ডিএসিএ সালফেটটা আমরা ইউজ করতে পারি ফিমেল যদি লিবিডো কমে যায়। তা আমার মনে হয় আমরা মোটামুটি যে কমপ্লিকেশন গুলো অ্যাড্রেস করে ফেলছি। ওবেসিটির ম্যানেজমেন্টের কথা যদি আমরা বলি, ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা খুব ইম্পর্টেন্ট ওবেসিটির ক্ষেত্রে, যেটা মোস্ট অফ দ্য পেশেন্টের ডায়েট এবং এক্সারসাইজ না করে শুধুমাত্র ড্রাগে চলে যেতে চায়। আচ্ছা, ডায়েট এক্সারসাইজের পরে যদি কন্ট্রোল না হয় তাহলে আমরা কি কি মেডিকেশন ইউজ করতে পারি? যদি পেশেন্টের ডায়াবেটিস থাকুক বা না থাকুক, আমরা জিএলপি-1 রিসেপ্টর অ্যাগনিস্ট যেমন সেমাগ্লুটাইড এবং জিএলপি জিআইপি টিরজাইপিটাইড, এই দুটো ড্রাগ কিন্তু বলা আছে যে শুধুমাত্র ওবেসিটি উইদাউট ডায়াবেটিস ইউজ করা যাবে, এফডিএ অ্যাপ্রুভ বা গাইডলাইনে আছে। তাহলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের রেগুলার যেটা এটাই কম করা হয়। আচ্ছা আচ্ছা, আমি যেহেতু সময় কম, যদি বলি যে কি কি ড্রাগ আমাদের অ্যাভেলেবল। অর্লিস্ট্যাট আমরা অরাল ড্রাগ, যারা ইনজেক্টেবল যেতে চায় না, অর্লিস্ট্যাট কিন্তু এটার দামের তুলনায় আসলে খুব বেশি এফিকেসি ভালো না, এবং অ্যাবডোমিনাল পেইন, ফ্লাটুলেন্স এবং ফেকাল আর্ডেন্সি এগুলো খুব ঝামেলা করে। তো সেক্ষেত্রে যাদের অ্যাপাটাইট খুব বেশি থাকে, ফেন্টারামাইন বা টপিরামাইড, এই ড্রাগ গুলো অ্যাপাটাইট কমায়, অরাল ড্রাগ। বুপ্রিফিয়ন বা বুপ্রিফিয়ন পাওয়া যায়, এগুলো কিছুটা অ্যাপাটাইট কমায়, যদিও অনেক অনেক ঝামেলা, কষাসলি ইউজ করতে হবে। আচ্ছা, যেটা বললাম যে গাইডলাইন অনুযায়ী জিএলপি-1 যদি ডায়াবেটিক পেশেন্ট হয়, ওবেস হয়, তাহলে তো কথাই নাই, জিএলপি-1 রিসেপ্টর অ্যাগনিস্ট লিরাগ্লুটাইড অথবা সেমাগ্লুটাইড, যেটা অরাল ফর্মেও পাওয়া যায় সেমাগ্লুটাইড, তবে অরালে এফিকাসির তুলনায় ইনজেক্টেবল মানে কস্ট এফেক্টিভনেস এর ক্ষেত্রে অনেক ভালো। এবং সবচেয়ে ভালো কাজ করে হচ্ছে যেটা হাই পটেন্সি, অর্থাৎ
GLP-1 এবং GIP রিসেপ্টর অ্যাগনিস্ট, টিরজাইপিটাইড, এটা আমরা ইউজ করতে পারি উইকলি। আমরা ইউজ করব, এটির সাথে ডায়াবেটিস, কোমরবিডিটিস এবং ওয়েট কে ম্যানেজ করা সম্ভব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিবডি। আমার মনে হয় কিছু আসলে সব কথা বলা সম্ভব না এই ক্লাসে। একটা ডায়াবেটিস পড়াতে গেলে আসলে 6 মাস মনে হয় খুব অল্প সময়। সেখানে 1 ঘন্টা ক্লাসে, যেখানে খুবই অপ্রতুল সময়টা। আমরা এর পাশাপাশি ডিসকাশন সুযোগ আছে। আমরা যদি কোশ্চেন নেই, কোশ্চেন থেকে ডিসকাস করি, তাহলে আমার মনে হয় আরো কিছু বিষয় ক্লিয়ার হবে। তো আমরা কোশ্চেন অ্যান্সার সেশন শুরু করা যাক। তোমরা যারা পার্টিসিপেন্ট, তাদের কাছ থেকে আমি কোশ্চেন এক্সপেক্ট করতেছি। এখন যে কোশ্চেন করবে সরাসরি ভয়েসেও করতে পারো, বা চ্যাট বক্সে লিখলেও আমি সেটা রিচ করতে পারবো। সবাইকে কি মিউট করে রাখা আছে নাকি? স্যার, কোশ্চেন করার মতো নাই কেউ মনে হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। বুঝলাম, জি। ওবেসিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার কিছু ইনজেক্টেবল কিছু ড্রাগ আসছে আর কি, যেটা ডায়াবেটিক ম্যানেজমেন্ট টাইপ 2 প্লাস ওবেসিটি দুইটাই ম্যানেজমেন্ট করা যাচ্ছে আর কি। এগুলো কিছু, এটা নিয়ে যদি কিছু বলতেন আর কি। থ্যাংক ইউ। সেটা নিয়ে এতক্ষণ এই লাস্ট সর্বশেষ ডিসকাশনটা ওটার উপরই ছিল, যেটা বলতেছিলাম যে সেমাগ্লুটাইড, যে ড্রাগ গুলো কাজ করে আর কি, সেগুলো কথা বলি। শুধু এই কাজ করবে না সেগুলো বলে লাভ নাই। হ্যাঁ, ওকে ওকে। সেমাগ্লুটাইড, যেগুলো আচ্ছা আমরা প্র্যাকটিক্যালি রেগুলার ইউজ করি আর কি। হ্যাঁ, ইউজ করি, ওকে। হ্যাঁ। সেমাগ্লুটাইড মার্কেট প্রাইস যেমন হচ্ছে, দেখা গেল অস্টিও আর্থ্রাইটিস আছে, আবার টাইপ 2 ডায়াবেটিস, আবার জি, যেহেতু ওবেসিটি, সেই ওজন ক্ষেত্রে যাতে। কমাতে হবে ওবেসিটি। হ্যাঁ, এটাই। থ্যাংক হ্যাঁ, ইউ। সেমাগ্লুটাইড, যেটা আমরা 650, 700, 750 এরকম কোম্পানি ভেদে দাম। 0.5, 0.5 দিয়ে আমরা শুরু করবো অবশ্যই, কারণ শুরুতে যদি 1 দেই তাহলে হয়তো বা নসিয়া ভমিটিং করতে পারে। তাহলে 0.5 দিয়ে শুরু করে 1, দেন ইনক্রিজ করে 2 আস্তে আস্তে যদি বাড়াই তাহলে আহ, দিতে পারি, আরো বাড়াতে পারি, 2 পর্যন্ত দিতে পারি। আচ্ছা, তাহলে ধীরে ধীরে আমাদের টার্গেটেড যে ওয়েট, দেখা গেল তার ওয়েট আমরা শুধুমাত্র ওয়েটকে টার্গেট করে যদি আমরা ইউজ করি, যে 60-এর নিচে নিয়ে আসবো। এদের কাছে ভ্যারি করে। এখন যে পেশেন্টটা এক্সারসাইজ করে না, যে ডায়েট মানে না, তার ক্ষেত্রে হয়তোবা ওজন অতটা যে কমবে তাও না। তারপরেও আমরা সিগনিফিকেন্ট ওয়েট লস, যেমন এখানে বলা হচ্ছে যে 7%, কখনো কখনো 9.6%, বা আরো বেশি। আমি প্র্যাকটিক্যালি আমি যদি বলি যে আমার দেখা গেল যে 100 কেজি বা 130 কেজি, 40 কেজি ওজনের পেশেন্টকে আমি 30-40 কেজি কমে ফেলছি আর কি, শুধুমাত্র সেমাগ্লোটাইড ইউজ করে। সাথে পাশাপাশি লাইফস্টাইল বলতে হবে, এবং তাকে যেটা ডায়েটারি অ্যাডভাইস সেটা সাজাই দিতে হবে, ডায়েট প্ল্যান। এটা সবার জন্য তো এক না, ওয়েট অনুযায়ী কম বেশি হয়।
যেমন ওয়েট আমার কত মানে 750 500 থেকে 750 কিলো ক্যালোরি ওয়েট কিন্তু কিলো ক্যালোরি ডায়েট কিন্তু এইসব ক্ষেত্রে আমরা দিয়ে থাকি যদি অনেক বেশি ওয়েট। যত বেশি ওজন তত বেশি তত কম ডায়েট খেতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে তোমার জিএলপি বা জিএলপি রিসেপ্টর অ্যাগনিস্ট এবং জিআইপি কম্বাইনেশন, যেটা এটার এফিকাসি সেমাগ্লুটাইডের চেয়েও ভালো। ট্রিজেপাটাইড আমাদের এখানে পাওয়া যায়, তবে এটার দামটা আবার অনেক বেশি। এটার দাম 1000-এর উপরে আর কি, 1200-1300, বা বাইরের কোম্পানি যেগুলো সেগুলো আরো বেশি দাম। আহ, তাহলে ট্রিজেপাটাইডের ক্ষেত্রে এফিকাসি ডবল, অর্থাৎ উইকলি ইউজ করতে হয়। প্রথমে আমরা এক্ষেত্রে 2.4, তারপরে আস্তে আস্তে বাড়াইতে বাড়াইতে ধীরে ধীরে 2.4 দিয়ে শুরু করে ধীরে ধীরে বাড়াই। আহ, যেদিন সেটা নেবে ইনজেক্টেবল ড্রাগটা, সেদিন তার একটা নশিয়া ভমিটিং প্রবণতা থাকে। তাহলে একই দিনে ব্রেনটা সে টের পাবে না, ইনজেক্টেবল তো অ্যানাস্থেটিক দেওয়া থাকে, লোকাল অ্যানাস্থেশন। সেদিন একটা কিন্তু অ্যান্টিবায়োটিক তাই খেতে হবে। তো যদি সে মিস করে তাহলে বমি টমি করে অস্থির হয়ে পরে আর নেবে না, ডিসকন্টিনিউ করে ফেলে। তাহলে প্যালক্সি আমরা বলি যে যেদিন ইনজেকশনটা নেবেন একটা প্যালক্সি খেয়ে নেবেন। বা অনেকে ডম্পেডন, ডম্পেডন আমরা প্রিফার করি না কারণ অনেক সময় প্রোল্যাকটিন কে ইমব্যালেন্স করে। তাহলে একটা প্যানোরাসেপ্টন খেয়ে নেবো ওই দিন। তো এভাবে আমরা উইকলি ধীরে ধীরে টাইট্রেট করে করে, এবং এফিকাসি খুবই ভালো তাই, যেটা আমরা বললাম যে ইভেন 30-40 কেজি পর্যন্ত ওজন কমানো আমাদের কাছে রেকর্ড আছে একটা পেশেন্টের। আর ইনজেক্টেবল এর মধ্যে আমরা কি এটা উইকলি দিব? উইকলি মানে জি সিমাগ্লুটাইড জি কি উইকলি? উইকলি উইকলি সবগুলো উইকলি, সেমাগ্লুটাইড হোক বা প্রিজাবেটাইড হোক, সবগুলো উইকলি। উইকলি তো ডোজ, যেটা উইকলি হাফ লাইফ হচ্ছে 7 ডেজ, অর্থাৎ উইকলি দিতে হবে around। জিডিএম এর পেশেন্টের ক্ষেত্রে আমরা কি শর্ট অ্যাক্টিং ইনসুলিন ইউজ করবো বেশি, নাকি আমরা ইন্টারমিডিয়েট অ্যাক্টিংটা ইনসুলিন ইউজ করাটা বেটার হবে দুইটার মধ্যে যদি আমরা কম্পেয়ার করি? শর্ট অ্যাক্টিং অবশ্যই প্রিফারেবল। জিডিএম এর ক্ষেত্রে যেটা হয় অনেক বেশি ফ্লাকচুয়েট করে ব্লাড সুগার লেভেল জিডিএম এবং পোস্টপার্টাম পিরিয়ডে। তো সেক্ষেত্রে যদি আমরা এবং পোস্টপ্রান্ডিয়াল ভ্যালুটাই বেশি বাড়ে। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং গুলো আমাদের ফাস্টিং কিছুটা কন্ট্রোল করার ক্ষমতা রাখে, যেটা হয়তো বা শর্ট অ্যাক্টিং এর থাকে না। এজন্য অনেক ক্ষেত্রে ইউজ করা লাগে যদি ফাস্টিং কন্ট্রোলে না আসে। ফাস্টিং কন্ট্রোলে না আসলে আমরা বেজাল, এখন তো আগে তো বেজাল ইনসুলিনের মধ্যে শুধুমাত্র ডেটিমিটটা আমরা ছিল। গ্লার্জিনটা আসলে রিসেন্ট ডাটা গুলোতে চলে আসে যে গ্লার্জিন ইজ অলসো সেফ ইন প্রেগন্যান্সি। তাহলে গ্লার্জিন আমরা ডেটিমিট দিতে দিতে পারি, লং অ্যাক্টিং গ্লার্জিন দিতে পারি লং অ্যাক্টিং, যদি বেজাল হাইপারগ্লাইসিমিয়া থাকে। আর শুরুতে আমরা কি দেবো তাহলে? শর্ট অ্যাক্টিং। শর্ট অ্যাক্টিং দিয়ে যদি কন্ট্রোলে না হয় তখন সাথে বেজাল অ্যাড করা লাগতে পারে। সেক্ষেত্রে অবশ্যই ডেটিমিট প্রিফারেবল। ডেটিমিট চেয়ে গ্লার্জিনের এফিকাসি ভালো, গ্লার্জিনও সেফ। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, স্যার আমরা কি আছে মেডিসিন ছাড়া কি আমরা ডায়াবেটিস কি কন্ট্রোল রাখতে পারবো না? মানে বেশি যে ডায়াবেটিস সেটা হবে, কিন্তু কম ডায়েট এমনি এটা কোনো ইয়ে আছে কিনা, গাইডলাইন বা কিছু আছে কি? সরি একটু বুঝছেন কি কি ছাড়া? মানে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ এগুলো ছাড়া কি হ্যাঁ আমরা হ্যাঁ, ডায়াবেটিস কন্ট্রোল রাখতে পারবো কিনা? আচ্ছা, অবশ্যই পারবো। আমি এমনও পেশেন্ট পাচ্ছি যে ধরেন প্রথমে ব্লাড সুগার লেভেল 23-24 নিয়ে আসছে, 23-24 বা 25-26-27, প্রথমে ইনসুলিন দিতে হয়েছে, তারপরে কন্ট্রোল হয়ে গেছে, মেটফর্মিন দিতে হয়েছে, মেটফর্মিনও হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, মেটফর্মিনও বন্ধ করতে হয়েছে। মানে লাইফস্টাইল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যদি কেউ লাইফস্টাইল ঠিক মতো মানে তাহলে তার ড্রাগ লাগবে কেন? এখন লাইফস্টাইলটা আমরা বুঝি না, লাইফস্টাইল বুঝাতেও পারি না, আমাদের তো ব্যর্থতা এখানে। তাই লাইফস্টাইল সম্পর্কে ভালো করে এডুকেটেশন মোটিভেশন দিতে হবে। হ্যাঁ, তাকে রেগুলার এক্সারসাইজ এবং ডায়েটারি যে অ্যাডভাইস গুলো এগুলো খুবই ভালো করে দিতে হবে। ডায়েট প্ল্যানটা খুব জরুরি। তবে ওই যে জে কে জাহাঙ্গীর কবিরের মতো এরকম আবার বলেন না যে
ওই আতা পাতা খেয়ে কালকে একজন আমাকে এসে বলতেছে যে স্যার মোরিঙ্গা পাতা খেলে হবে না। আমি বললাম শুনেন, মোরিঙ্গা পাতা খান, কাঁঠাল পাতা খান, যে কোনো পাতা খেতে পারেন, সাথে মেডিকেশনটা ছাড়বেন না। কারণ এগুলো বিষয়ে কোনো ডাটা নেই আমাদের হাতে। আলটিমেটলি হয় কি, কিছুদিন হয়তো বা 2-1 দিন কন্ট্রোলে চলে আসে, কারণ ওই সময় পেশেন্ট খুব অ্যালার্ট থাকে। লাইফস্টাইল মডিফিকেশন, ওই যে আমাদেরকে ডাক্তারের কাছে যেদিন আসে রোগীরা, সেদিন কিন্তু সে ভালোভাবে খায়, ভালোভাবে এক্সারসাইজ করে, সেদিন কিন্তু কন্ট্রোলে থাকে। এই জন্য এসএমবিজি, সেফ মনিটরিং ব্লাড গ্লুকোজ। একইভাবে যে প্রথম কিছুদিন ওসব কন্ট্রোল হয়, পেশেন্ট মানে ভালো, ডায়াক্সেল মানে, পরে মোরিঙ্গা পাতা খেতে খেতে দেখা যাচ্ছে এমন বেশি হয়ে যায় ব্লাড সুগার, সিকেডি হয়ে যায়, এটা সেটা, মানে অনেক কমপ্লিকেশন ডেভেলপ করে যায়। আলটিমেটলি গাইডলাইন, এই জন্য গাইডলাইন। আমার কথা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন আমি ফলো আপ করবো, ফলো আপে যদি কন্ট্রোল থাকে তো ভালো, আর যদি কন্ট্রোল না থাকে ড্রাগ দিতে হবে। ড্রাগের ক্ষেত্রে যেটা আমাদের একটা যে বলে না যে ফিজিশিয়ান এবং পেশেন্ট এর যে একটা বাধা থাকে, ব্যারিয়ার থাকে, হ্যাঁ, যেগুলো অনেক সময় মনে করি যে আমাদের এটা ইউজ করবো না, ওটা ইউজ করবো না, এগুলো থাকা যাবে না। তো যে গাইডলাইন অনুযায়ী আমাকে আগাতে হবে, যদি কন্ট্রোলে না হয় আমাদের স্টেপ বাই স্টেপ যেতে হবে। অনেক সময় ইনজেক্টেবল ইউজের ক্ষেত্রে পেশেন্ট খুবই ঝামেলা করে, বুঝাইতে হবে। আমি পেশেন্টকে কাউন্সিলিং কি ঠিক মতো করতে পারি, আমি যদি বুঝাইতে পারি যে আপনার জন্য কেন ইনসুলিনটা লাগবে, পেশেন্ট সব পেশেন্টই নিতে রাজি হয়ে যায়, আমাদের বোঝানোর ব্যর্থতা। তাহলে অনেক ইনসুলিন টাইপ 2 তে কেন লাগে, এই যে জাহাঙ্গীর কবিরের কথাবার্তা এগুলো, কারণ আমরা তো জানি যে বিটা সেল অ্যাপটোসিস হতেই থাকবে। বিটা সেল অ্যাপটোসিস কে প্রিভেন্ট করার মতো এখনো কোনো প্রযুক্তি আসেনি। তাহলে সেটা টাইপ 1 এর ক্ষেত্রে তো 70%, 80%, 90% মতো লস হওয়ার পরে সেই ডায়াগনোসিস হয়, তাকে তো দিতেই হবে। টাইপ 1 এর কোনো কথা নেই। টাইপ 2 এর ক্ষেত্রে যেটা শুরুতে হাইপার ইনসুলিনিমিয়া থাকে, এটা তো প্রি ডায়াবেটিস স্টেজে থাকে, তখন লাইফস্টাইল মডিফিকেশন করে আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি। মেটফর্মিন কিন্তু ইনসুলিন সেনসিটাইজার, বা ইনসুলিন সেনসিটাইজার যেগুলো জিএলপি-1, জিআরপি, এগুলো দিয়ে আমরা ওয়েট কমানোর মাধ্যমে ইনসুলিন সেনসিটাইজেশন বাড়াই কিন্তু আমরা হাইপার ইনসুলিনিমিয়া কমাতে পারি এবং পেশেন্ট ওয়েট কমাতে পারি। তখন কিন্তু পেশেন্ট রিভার্স করে যাবে, ডায়াবেটিস যে থাকবেই চিরকাল তা না। আচ্ছা, যদি পেশেন্টের ডায়াবেটিস হয়েই থাকে, তখন এরপরে স্টেপে আমাদের যে ওএডি ড্রাগ সেগুলো অ্যাড করতে হবে। তাতে যদি কন্ট্রোল না হয়, তখন একসময় পেশেন্টের ইনসুলিনে যেতে হবে। কারণ আমাদের তো বিটা সেল তার প্রোগ্রেসিভলি লস হচ্ছে। টাইপ 2 এর ক্ষেত্রে একসময় তার 90% বিটা সেল লস হয়ে যাবে। প্রোগ্রেশনটা আমরা আটকাতে পারবো না। কাজেই সবসময় তার ইনসুলিন তারও ক্ষেত্রেও লাগবে। আর যদি সে না নেয়, কিছুদিন ভালো থাকবে, তারপরে আবার সেই কমপ্লিকেশন তৈরি হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আরেকটা কোশ্চেন ছিল আমার, ওই যে লং অ্যাক্টিং ইনসুলিন গুলো আমরা কি আসলে নির্দিষ্ট কোনো টাইম আছে কিনা, যে একবেলা যেহেতু দিব, এটা সকালে দিলে সেফ না রাতে দিলে? না, এরকম কোনো টাইম নাই। তবে পেশেন্ট যেটা প্রেফারেন্স, অর্থাৎ পেশেন্টের সুবিধা অনুযায়ী দিই আমরা। আমরা বলি যে একই আপনি কোন সময়ে সময়ে, প্রতিদিন জি, জি, নাকি? একই সময় প্রতিদিন, একই সময় প্রতিদিন। ওকে, থ্যাংক ইউ। স্যার, রমজান মাসে আমাদের হলো ইনসুলিন অথবা অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ নেওয়ার নিয়মটা একটু বলবেন? আচ্ছা, আচ্ছা, যদিও এটা স্পেশাল সিচুয়েশন, যে কোশ্চেন গুলো সবগুলোই আসলে আমার টপিকের বাইরে। তারপর এগুলো খুবই ইম্পর্টেন্ট ইস্যু, এই জন্য আমি বলতেছি। এবং রমজান মাসের ক্ষেত্রে আমরা ওরাল ড্রাগ, যেগুলো বলে যে ইউগ্লাইসেমিক ড্রাগ, এগুলো ডোজ কমাতে হয় না, যেমন মেটফরমিন, যে ডিপিপি-4 ইনহিবিটর, ইভেন এজিএল-2 ইনহিবিটর, এগুলো কোনটারই ডোজ কমাতে হয় না। এগুলো দেখা গেল যে সে বিডি ডোজে যদি নিয়ে থাকে সেহরিতে বা ইফতারে, বা সিঙ্গেল ডোজে যদি নিয়ে থাকে তাহলে ইফতারে, এভাবে আমরা জাস্ট খালি হয়তো ভাগ করে দেই, ডোজ কমাতে হয় না। আর যেগুলো হচ্ছে যে সালফোনাইলুরিয়া, অর্থাৎ হাইপোগ্লাইসেমিয়া রিস্ক থাকে, সেগুলো কিন্তু কখনোই ওই সেহরিতে আমরা দেই না। এগুলো সবসময় ইফতারের পানি মুখে দিয়ে দেই, এবং এরপরে সে ইফতার করবে, সামান্য কিছু ইফতার করার পর নামাজ কালাম পরে বাকি ইফতারটা করবে, এই সময়টা পাবে সে ওষুধ কাজ করার জন্য। আর দেখা গেলো যে সালফোনাইলুরিয়া যদি তার বিডি ডোজে নিতে হয়, যেমন কিছু কিছু শর্ট অ্যাক্টিং সালফোনাইলুরিয়া আছে, বা এমআর ফর্মুলেশন যেগুলো নাই, সেগুলোর ক্ষেত্রে যে ডোজটা সে রাতে নিত তার অর্ধেক করে সে সেহরিতে নেবে, আর সকালের ইউজুয়াল ডোজটা সে নেবে ইফতারের পানি মুখে দিয়ে। অর্থাৎ রোজার আগ পর্যন্ত সকালের ডোজটা যেটা নিত সেটা চলে যাবে ইফতারে, আর রাতের ডোজটা আরো অর্ধেক হয়ে যাবে সেহরিতে। আচ্ছা, ওইডি গুলো শেষ। ওইডির মধ্যে যেটা বললাম, সালফোনাইলুরিয়া বাদে বাকি সবগুলাই ইউগ্লাইসেম মানে ডোজ কমানোর প্রয়োজন হয় না বাকি কোনোটারই। সালফোনাইলুরিয়া কমাতে হয়, যদি সে রাতে পেয়ে থাকে সেটা অর্ধেক করে সেহরিতে চলে যায়। আর সকালের যেটা সেটা সেম সেম ইফতারে আসবে। ইনসুলিনের মধ্যে ভেজাল ইনসুলিন 30%, 30% আমরা কমাইতে বলি। আর শর্ট অ্যাক্টিং গুলো তার মিল অনুযায়ী বেশি করতে হয়। শর্ট অ্যাক্টিং হতে ইফতারে বা সেহরিতে খাবে। আর প্রিমিক্স ইনসুলিন যেগুলো শর্ট অ্যাক্টিং এর ক্ষেত্রে, যেটা যে সেহরির আগে সবসময় কম নেবে, যেমন রাতের ডোজটা কিন্তু আরো কম চলে যাবে সেহরিতে, আর মর্নিং এর ডোজটা চলে আসবে ইফতারের সময় শর্ট অ্যাক্টিং এর।
আর যদি সে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং বা প্রিমিক্স ইনসুলিন নেয়, সেটা কিন্তু সকালের মর্নিং ডোজটা চলে যাবে ইফতারে, আর রাতের ডোজটা অর্ধেক হয়ে, প্রিমিক্স বা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, রাতের ডোজটা অর্ধেক হয়ে চলে যাবে সেহরিতে। বুঝা গেল? সেহরিতে যদি আমি হচ্ছে না খাই বা হচ্ছে হালকা কিছু খাই, দুধ বা হচ্ছে যে কোনো একটু পানি টানি খাইলাম, সেক্ষেত্রে কি ইনসুলিনটা নিতে হবে অর্ধেক? আমি যেমন প্রিমিক্স বা হচ্ছে কন্ট্রোলের উপর, ব্লাড সুগার যদি কন্ট্রোল থাকে তাতে, তাহলে তো লাগবে না। এটা তো মনিটরিং করতে হবে, তাই না? যদি না নিয়ে কন্ট্রোল থাকে তাহলে কেন নেবেন? আর যদি কন্ট্রোল না থাকে, বেশি থাকে ব্লাড সুগার, তাহলে তো নিতেই হবে ইনসুলিন। ধন্যবাদ। লং অ্যাক্টিং এর ক্ষেত্রে তাহলে কি হবে রমজান মাসে, যারা 2টা করে ইনসুলিন এটা পায়? বললাম না, লং অ্যাক্টিং তো বিডি না, লং অ্যাক্টিং সিঙ্গেল ডোজ নাই। লং অ্যাক্টিং 20 to 30% রিডিউস ডোজে আমরা নিতে বলি। থ্যাংক ইউ। সালাম আলাইকুম স্যার, শর্ট অ্যাক্টিংটা কতটুকু নিবে? রোজাই জি স্যার। শর্ট অ্যাক্টিংটার কথা বললাম না, যে এটা মিলানো যায়, এটা একটা ফ্লেক্সিবিলিটি আছে তো। তবে সকালে যে ডোজটা সে নিত সেটা ইফতারের সময় নেবে, তারপর আস্তে আস্তে টাইটেট করবে বা কম বেশি করবে। ইফতারের সবাই তো সমান করে না। আর রাতে যদি সে আবার ইফতারের পরে যদি আবার একটু ভারী খাবার খায়, অনেক সময় কি হালকা খাবার খায়, রাতে আর একটা খাবার খায় অনেকে, সেটা যদি খায় তার আগেও কিছুটা নেবে। আলট্রা শর্ট অ্যাক্টিং যেগুলো আছে না, এখন তো শর্ট অ্যাক্টিং আর শর্ট অ্যাক্টিং নাই, ম্যাক্সিমাম আলট্রা শর্ট অ্যাক্টিং। এগুলো সুবিধা হচ্ছে চট করে কাজ করে, দ্রুত কাজ করে, আবার হাইপোগ্লাইসেমিয়া করে না, এবং ডিউরেশন অ্যাকশন কম এগুলো ক্ষেত্রে। যেমন আসপার্ট, লিসপ্লো, এগুলো বেশি পেনফিল পাওয়া যায় এখন, হিমালক, অ্যাসিলক, এগুলো কিন্তু ওই রকম দেখা গেল যে রাতে খাইলে তার আগেও নিতে হবে, এবং অ্যাজ ইউজুয়াল দুপুরে যেরকম ডোজ নিত হয়তো বা সেরকম লাগবে। আর রাতে যেটা ডোজ সে আগে নিত সেটা আরো কমাইয়ে সেটা আমরা সেহরিতে দেবো। অর্থাৎ সেহরির বিষয়ে সবসময় বলা হচ্ছে যে কম নিতে। অর্থাৎ রাতে একটা ইউজুয়াল পেশেন্টের রাতে যা লাগে তার চেয়েও কম, হয়তো বা তার অর্ধেক বা তার একটু বেশি, এটা আস্তে আস্তে দেখেই প্যাকেট করতে হবে আর কি, তবে কম। ইউজুয়ালি আমাদের পারসেপশন থেকে যেটা আমরা বলে থাকি যে রাতের যে ডোজটা নিতে সেটা অর্ধেক নেবে সেহরিতে। স্যাম্পল পাঠাই, এতে দেখা যায় ডাক্তাররা তো এটা টেস্ট করে না, অনেক টেকনোলজিস্ট টেস্ট করে। আমরা এটাতে কতটুকু আসলে আমরা শিওর হতে পারি যে এই টেস্টটা ঠিক আছে বা এটা আচ্ছা, কোনো? খুবই সুন্দর কোশ্চেন। একটা হচ্ছে যে এইচবিওয়ানসি, সেটা বারবার বলা হচ্ছে যে এটা ওইরকম স্ট্যান্ডার্ড ল্যাব লাগবে, যে কোনো ল্যাবের এইচবিওয়ানসি নট রিলায়েবল। আচ্ছা, এখন ফাস্টিং আফটার ব্রেকফাস্ট এগুলো মোটামুটি ল্যাব রিপোর্ট, যে ল্যাবই হোক না কেন অতটা ভুল থাকে না, ওরা সব ল্যাবে এটা করা যায়। আচ্ছা, কিন্তু সমস্যা হয় যে যে পেশেন্ট যেদিন মাপবে সেদিন দেখা গেল তার খাওয়ার বা হাঁটা চলার পরিমাণ কিন্তু অন্য দিনের অ্যাজ ইউজুয়াল ডেট তুলনায় কম বেশি হয়ে যায়। যেদিন ক্লিনিকে যে সকালে চলে যায়, ইভেন অনেকে কি করে যেদিন মাপে সেদিন ইনসুলিন মেডিকেশন নেয় না, উল্টা হয়ে যায় আরো। আমরা দেখার জন্য মাপি যে এই ডোজটা ঠিক আছে কিনা, ইনসুলিন বা অরাল ড্রাগের ডোজটা ঠিক আছে কিনা। তো ওই সেম ডোজেই তো তার মাপতে হবে যে তার ফাস্টিং আফটার ব্রেকফাস্ট কেমন আসতেছে, বা আফটার লাঞ্চ, আফটার ডিনার। এই জন্য বারবার গাইডলাইনের সব ক্ষেত্রে বলা হচ্ছে যে সেলফ মনিটরিং ব্লাড গ্লুকোজ। বাড়িতে ভালো মানের একটা মেশিন কিনতে হবে, যেটা ভালো কোয়ালিটি সম্পন্ন ব্র্যান্ডের, এবং ফাস্টিং দেখতে হবে আফটার ব্রেকফাস্ট, আফটার লাঞ্চ, আফটার ডিনার, অ্যাটলিস্ট এই 4 বার দেখতে হবে, এবং সপ্তাহে একদিন দেখতে হবে অন্তপক্ষে। তাহলে আমাদের বুঝতে পারবো যে তার কোন সময় তার বেশি থাকতেছে, কোন সময় কম থাকতেছে, কেমন প্যাটার্নটা তার কেমন, এবং অ্যাজ ইউজুয়াল তার ডেইলি লাইফের বেসিসে এটা কেমন থাকতেছে এটা বোঝা যাবে। এটাই আইডিয়াল। অনেক সময় ভিতরে মেশিন নিয়ে সন্দেহ আছে, বাড়ির মেশিনটা আবার ঠিক কিনা, তাদের ক্ষেত্রে ক্রস করতে হয়, মানে আবার বাড়ি এখানে আসলে ল্যাবও দেখি, দুটো মিলাই দেখি। শুধু ল্যাবের বা শুধু এসএমবি দিয়ে অনেক সময় কনফার্ম করা যায় না, এর জন্য ল্যাবের সাথে অনেক সময় আমরা কম্পেয়ার করি। তবে শুধু আবার ল্যাবে যদি যেমন পপুলার বা ইবনে সিনা এরকম ব্র্যান্ডেড ল্যাবে যদি হয়, তাহলে কিন্তু এইচবিওয়ানসি করে আমরা বুঝতে পারি। হ্যালো, আসসালামু আলাইকুম। একটা কোশ্চেন ছিল, আমরা আসলে অনেক সময় অনেক পেশেন্টের দেখি যে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং 30
মর্নিং এ 30 বা 34, রাতে 20-25 চলে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার মানে সেকেন্ড ইনসুলিনের প্রয়োজন হয়, লং অ্যাক্টিং বা এটা আসলে এটা কোনো ডিমার্কেশন আছে যে কখন আমরা দুইটা ইনসুলিন স্টার্ট করব, বা এরকম কোনো গাইডলাইন আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে যে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং না তো প্রিমিক্স ইনসুলিন যেটা বলতে চাচ্ছি আমি, যে প্রিমিক্স ইনসুলিন যেগুলো থাকে অর্থাৎ শর্ট অ্যাক্টিং প্লাস ইন্টারমিডিয়েট অ্যাক্টিং মিক্সার যেটা, সেটা দেখা যায় যে 30 সকালে 30 রাতে 20 তা কন্ট্রোলে আসতেছে না, তাই না? কখন মানে দেখা যাচ্ছে তার বেজাল হয়তো বা পোস্ট প্র্যান্ডিয়াল কন্ট্রোল হয়ে গেছে কিন্তু বেজাল বেশি থাকতেছে, বা বেজাল খুবই কন্ট্রোল ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, ওখানে তো 70% ইন্টারমিডিয়েট অ্যাক্টিং থাকে, 30% হয়তো বা আহ, বিভিন্ন প্রিপারেশনে পাওয়া যায় 25-75 বা 30-70-50-50। তাহলে সেটা দিয়ে যখন দেখা যাচ্ছে যে যেটা আমাদের টার্গেট সেটা রিচ করতে পারতেছি না, এক সময় হ্যাপো হয়ে যাচ্ছে আর এক সময় হ্যাপা থাকতেছে। আবার দেখা যাচ্ছে যে যাদের হচ্ছে যে এরকম খুব বেশি ফ্লাকচুয়েশন করে, বেজাল বুলাসটা হচ্ছে তাদের জন্য আইডিয়াল, তখন টার্গেটে পৌঁছতে পারতেছি না, বেজাল বুলাস বেজাল প্লাসে যেতে হবে তখন। তখন বেজাল বুলাস বলতে আমরা বুঝি যেমন একটা বেজাল ইনসুলিন দিনে একবার নিলো, বুলাস হচ্ছে 3 বেলা নিলো, বুঝো, যে যে বেলা খাইলো আর কি, দুপুরে যদি না খায় না নিলো, অর্থাৎ বেজাল বুলাস বা বেজাল প্লাস, অর্থাৎ যে বেলা খাবে সে বেলা নেবে আর কি, যেটা শর্ট অ্যাক্টিং ইনসুলিন বা র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন। এর পাশাপাশি বেজালটাকে আলাদা করে একটা টাইমে নেবে, তাহলে বেজালটাকে আমরা ফাস্টিং এর সাথে ইয়ে করবো, ফাস্টিং দেখে দেখে বেজালটা টাইট্রেট করবো, ফাস্টিং যদি বেশি থাকে বেজালটা আরো বাড়াতে থাকবো, পোস্ট প্র্যান্ডিয়াল কন্ট্রোল না হওয়া পর্যন্ত আমরা শর্ট অ্যাক্টিংটা টাইট্রেট করতে থাকবো। ইউজুয়ালি যেটা বলে যে 30-20, যদি এরকম হয়ে থাকে 50কে যদি আমরা বেজাল বুলাসে কনভার্ট করতে চাই, তাহলে বলা হয় যে 50% বেজাল 50% বুলাস লাগে। তো আমাদের ইউজুয়ালি ডেইলি রিকোয়ারমেন্ট অনুযায়ী, কিন্তু বেজালটা একটু কম দিলেই হয় আসলে, কারণ শর্ট অ্যাক্টিং গুলো কিছুটা বেজাল কাজ করে। তাহলে 50-এর মধ্যে 25 না দিয়ে আমরা 20 বেজাল দিতে পারি, 3 বেলা হয়তো বুলাস দিতে পারি। আর এরকম বেজাল বুলাসকেও যদি আবার প্রিমিক্সে নিয়ে যায়, হয়তো 4 বেলা নিতে যাচ্ছে না, কন্ট্রোল হয়ে যাচ্ছে, তখন প্রিমিক্সে নিয়ে গেল, যেটা বেজাল বুলাস সেটাকে প্রিমিক্সে কনভার্ট করে অ্যামাউন্টটাকে 2/3 দিই মর্নিং এ, 1/3 ইভিনিং এ দিয়ে দিই আমরা, ইভিনিং এ কম দিই সবসময়। তাহলে এটা অবশ্য যে এরকম কোনো হার্ড অ্যান্ড সোল রুলস নাই, দেখে দেখে আমাদের টাইট্রেট করতে হবে। ইনসুলিনের ক্ষেত্রে অলওয়েজ যে রুলসটা সেটা মানতে হবে, সেটা হচ্ছে যে অলওয়েজ স্টার্ট লো গো স্লো। পেশেন্ট 30-এ মানে পেশেন্টের যদি হাইপারগ্লাইসেমিয়া থাকে এরকম 30-20 ইনসুলিন নিয়ে, তাহলে ইনসুলিন চেঞ্জ করার আগে যে জিনিসটা খেয়াল করতে হবে তার টেকনিকে ফল্ট হচ্ছে, অবশ্যই ফল্ট হচ্ছে, সে হয়তো ঠিক মতো ইনসুলিন নিতে পারতেছে না, অথবা তার লাইফো ডিস্ট্রফি লাইফো হাইপারট্রফি অ্যাট্রফি এগুলো কোনো একটা ঝামেলা হচ্ছে, যে জায়গায় নিচ্ছে সে জায়গায় হয়তো কোনো ঝামেলা হচ্ছে, সাইডটা চেঞ্জ করতে হবে, ইনসুলিন টেকনিক চেঞ্জ করতে হবে, হাতে ইনসুলিনটা নষ্ট হয়ে যাচ্ছে, হয়তো বের হয়ে আসতেছে, অথবা দেখা গেল যে তার সাবকিউটেনিয়াসলি যাচ্ছে না, এগুলো খেয়াল করতে হবে যে সে ব্যথা ব্যথা পাচ্ছে কিনা দেওয়ার সময়, সে লাল হচ্ছে কিনা বুঝতে হবে, তাহলে নষ্ট হচ্ছে যেটা স্কিউটেনিয়াস যেটা কাজ করতেছে না। তো এগুলো রিভিউ করলে আমার মনে হয় বোঝা যাবে যে এটা কেন কন্ট্রোল হচ্ছে। আর যদি ওবেস হয়, হাই ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, তাহলে তার মেটফরমিন বা জিএলটি-2 ইনহিবিটর জিএলপি-1 দিয়ে ওজন কমায় নিলে তখন কন্ট্রোল হয়ে যাবে, তাহলে 50 ইউনিট ইনসুলিনে কন্ট্রোল হবে না, এটা তো আনইউজুয়াল। আর যদি কন্ট্রোল হচ্ছে কিন্তু একসময় কন্ট্রোল হচ্ছে আর এক সময় হাইপো হয়ে যাচ্ছে, মানে কন্ট্রোল করতে করতে একসময় হাইপো হয়ে যাচ্ছে, তখন যেটা বলেন বেজাল বুলাসে যেতে হবে, কারণ বেজাল বুলাসটা আমাদের পার্টিকুলারলি বেজাল একটা দিয়ে কন্ট্রোল করা যায়, বুলাস একটা, এই জন্য হাইপোগ্লাইসেমিক রিস্ক খুবই কম, এবং মিল টার্গেট করে আমাদের টাইট্রেট করা যায় ডোজটা। আমার মনে হয় আরো ক্লাস আছে, সেসব ক্লাসে অবশ্যই এসব ক্লিয়ার হবে ইনশাল্লাহ, খুব ভালো ক্লাস আছে এরপরে। তো আমাদের আসলে সবচেয়ে মূল যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে যে গাইডলাইন পড়ি বা বই পড়ি, প্র্যাকটিক্যাল নলেজটাই হচ্ছে বেস্ট। অর্থাৎ পেশেন্ট যখন আমরা ট্রিট করবো তখন খুব কেয়ার নিয়ে পেশেন্টকে দেখবো, পেশেন্টকে গুরুত্ব সহকারে পেশেন্টকে শুনবো, পেশেন্টই কিন্তু আমাদের সবসময় ক্লু দেয়, পেশেন্টের কথাগুলো যদি ভালো করে শুনি, এবং ড্রাগ গুলো সম্পর্কে যদি একটু ম্যানেজ করার সময় খেয়াল করে করে করি, কোনটার এফিকাসি কেমন, কোনটার কমপ্লিকেশন কি, কোনটার ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেশন, একটু সাবধানতা। একটা পেশেন্টের ওজন খুবই কম, তাকে আমি জিএল-2 ইনহিবিটর বা জিএল-1 দিতে দেবো না, কারণ সেটা তার ওজন আরো কমাবে।
কিছু সিম্পল বিষয় যেগুলো আমাদের মাথায় থাকলে আমাদের কিন্তু ট্রিটমেন্ট করা কঠিন কিছু না। তাহলে যে জিনিসগুলো গাইডলাইনে বলা আছে সেই জিনিসগুলোই আমরা কিন্তু আহ আস্তে আস্তে প্র্যাকটিক্যাল করতে করতে অর্থাৎ করতে করতে পেশেন্টকে একসময় নিজেদের হাতে চলে আসে। প্র্যাকটিক্যাল নলেজটাই হচ্ছে আসল। অর্থাৎ এই জন্য বারবার বলা হচ্ছে ডায়াবেটিস ম্যানেজমেন্ট কখনোই কোনো রুলস ফলো করে হবে না। পেশেন্ট সেন্টার্ড, পেশেন্ট বেসড করতে হবে। পেশেন্ট খেয়াল করে ট্রিটমেন্ট করতে হবে। সবার ক্ষেত্রে এক রুলস করলে হবে না। এই জন্য বারবার পেশেন্টের কাছে যেতে হবে, পেশেন্টের কথা শুনতে হবে এবং পেশেন্টের লাইফস্টাইল মডিফিকেশন, এডুকেশনের প্রতি গুরুত্ব দিতে হবে। তারপরে ধীরে ধীরে ড্রাগগুলোকে টাইট্রেট করতে হবে। তাড়াহুড়ো করা যাবে না, কারণ হাইপোগ্লাইসেমিয়া করা যাবে না। আবার আর অন্যদিকে আবার এটা যে বললাম যে ইনারশিয়া, ফিজিশিয়ান ইনারশিয়া টু টাইট্রেট ডোজ বা টাইট্রেট দ্য মেডিকেশন, এটাও করা যাবে না। অর্থাৎ যখন প্রয়োজন হবে তখন আমাকে যেন সেই অ্যাপ্রোপ্রিয়েট মেডিকেশনটা দিতে পারে সে বিষয়ে আমাকে কনসার্ন থাকতে হবে। তো সে একটু ব্যালেন্সলি চলতে হবে আমাদেরকে ডায়াবেটিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তো আমার মনে হয় সবাই সেটা পারবে ইনশাল্লাহ। তোমরা যারা ক্লাস করছো বা করতেছো সবাই এফিশিয়েন্ট এনাফ টু ট্রিট দ্য ডায়াবেটিস মেলাইটাস, এবং এটা আমাদের দেশে খুবই কমন একটা ডিজিজ। ঘরে ঘরে কাজে এটা শিখতে হবে, জানতে হবে, যে প্রফেশনে যাও না কেন, যে সাবজেক্টে ক্যারিয়ার করো না কেন, ডায়াবেটিস ম্যানেজ করে শিখতে হবে। পেলে ভয় পেলে চলবে না, দেখলে পেশেন্টকে ট্রিট করতে হবে, আস্তে আস্তে শিখবে ইনশাল্লাহ, ট্রিট করতে করতে শিখবে। তো পরবর্তীতে যদি কেউ আমার সাথে কোনো বিষয় নিয়ে কথা বলতে চাও অবশ্যই সুযোগ আছে। আমি তো বললাম যে এই 1 ঘন্টা 1.5 ঘন্টা ইজ নট এনাফ টাইম। আমি আমার পার্সোনাল নাম্বার এবং নাম্বার হোয়াটসঅ্যাপে আছে, ফেসবুকে আমার এই নামে আইডি আছে, চ্যাট বক্সে শেয়ার করতেছি, তোমরা সেভ করে রাখতে পারো। বগুড়ার আশেপাশে যাদের বাসা আছে তারা আমাকে সরাসরি আমার চেম্বারে এসে বা হসপিটালে, জিয়া রহমান মেডিকেল হসপিটালে এসে আমাকে কোশ্চেন করতে পারো এনি টাইম। আমি সবসময় ওয়েলকাম জানাবো। আর এটা আসলে ডায়াবেটিস শেখাটা আসলে হয়তো বললাম যেটা আসলে থেকে থেকে শিখে দেখে দেখে শেখা, একদিনে সম্ভব না। আশা করি তোমরা সবাই একসময় ভালো ডায়াবেটিশিয়ান বা আহ, হতে পারবে ইনশাল্লাহ। এবং গাইডলাইনের কথা যদি বলি, গাইডলাইন চেঞ্জেবল। গাইডলাইন এখন যেটা আছে ভবিষ্যতে যে সেটাই থাকবে তা না। তবে পেশেন্ট সবসময় পেশেন্টের কথা চিন্তা করে ট্রিট করবে, তাহলে কখনোই পেশেন্টের ক্ষতি হবে না। এটাই আমাদের হওয়া উচিত, যে পেশেন্ট যেন আমাদের বেনিফিশিয়াল হয়। সবসময় পেশেন্টের কথা চিন্তা করতে হবে ট্রিটমেন্টের ক্ষেত্রে, এটাই আমাদের করণীয় আর কি।